আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দর্শক মণ্ডলী, আমাদের যারা আমরা একাডেমিক পড়াশোনা করি সবার একটা লক্ষ্য হলো যে কোনো বিশ্ববিদ্যালয়ে একটা সিট এবং সেখানে পড়াশোনার সুযোগ, সেটা হোক দেশে কিংবা দেশের বাহিরে। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একটা সিটের জন্য একাধিকজন লড়াই করে। একই রকম ক্ষেত্র বিদেশের ক্ষেত্রেও। যখন কেউ বিদেশে পড়তে যাবে তখন তার যে একটা প্রসেস রয়েছে এবং সেই প্রসেস অনুযায়ী আবেদন করে সেইখানে গিয়ে ভালো পড়াশোনার পরিবেশ পাওয়া, নিজেকে সেখানে সেটেল করা, ভালো ফলাফলের জন্য ভালো করে পড়াশোনা করা, এই সমস্ত বিষয়গুলো যদি কেউ জানা থাকে তাহলে তার জন্য বিষয়টা আরও বেশি সহজ হয়ে যায় বিদেশে পড়াশোনার ক্ষেত্রে। ওই রকম বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা। আপনারা দেখছেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সৌজন্যে শিক্ষা সংলাপ। আজকে আমাদের মেধাবী মুখ পর্ব। এই পর্বে আমাদের সঙ্গে মেধাবী মুখ হিসাবে আছেন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এবং আল মারকাজুল ইসলামিয়া সালাফির সাবেক শিক্ষার্থী সফিউর রহমান নাঈম। আমরা তার কাছ থেকে শুনব তার আবেদন প্রক্রিয়া, সেখানে যাওয়া এবং সেখানে গিয়ে ভালো ফলাফল করার যে সমস্ত কৌশলগুলো আছে এইগুলো আমরা তার মাধ্যমে জানবো ইনশাল্লাহ। আপনারা অবশ্যই দেখবেন এবং অন্যকে দেখার জন্য অধিক হারে শেয়ার করবেন, জানাবেন সে সঙ্গে আপনারা কে কোন স্থান থেকে দেখছেন। চলুন আমরা আজকে আর দেরি না করে আমাদের অতিথির কাছ থেকে বিভিন্ন বিষয়গুলো জানি এবং তার কাছ থেকে তার অভিজ্ঞতা, পড়াশোনার এ সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা জানার চেষ্টা করি। আমরা আমাদের আজকের অনুষ্ঠানে আমাদের মেধাবী মুখকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা প্রথমেই আমাদের আজকের প্রোগ্রামে তোমাকে স্বাগত জানাচ্ছি এবং তোমাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের সঙ্গে সময় দিচ্ছ। আলহামদুলিল্লাহ, তুমি রিসেন্ট দেশে এসেছো এবং আসার পরেই আমরা তোমাকে নিয়ে বসতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আমরা তোমার কাছ থেকে অনেক জিনিস জানবো ইনশাল্লাহ এবং তোমাকে অসংখ্য ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। খুবই ভালো লাগছে এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে, আপনাদের সাথে আদান প্রদান মত বিনিময় করতে পেরে। শুরুতেই মহান আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি, যার অশেষ কৃপায় আমরা এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি এবং কিছু কথা শেয়ার করার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা দরুদ পেশ করছি, যার শাফাত আমাদের কিয়ামতের দিন অন্যতম শাফাত এবং যার আদর্শকে লালন করার জন্যই মূলত আমাদের এত চেষ্টা, এত প্রচেষ্টা। জি, ধন্যবাদ। জাযাকাল্লাহু খায়রান। প্রিয় দর্শক, আমরা মাঝখান্ড বলে রাখি, আমাদের আজকের মেধাবী মুখ সফিউর রহমান নাঈম, সে সদ্য মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে এবং তার একটা সেমিস্টার শেষ হয়েছে এবং চমৎকার সে রেজাল্ট দেখিয়েছেন আলহামদুলিল্লাহ। এবং তার 10টা বিষয়ের মধ্যে প্রত্যেকটাতেই আলহামদুলিল্লাহ সে 95-এর উপরে নম্বর পেয়েছে। বিদেশি ভাষা এবং সে ভাষায় গিয়ে পড়াশোনা করা এবং সেখানে গিয়ে ভালো একটা রেজাল্ট করা অবশ্যই এটা সহজ কোনো বিষয় নয় এবং এইখানে অবশ্যই মহান আল্লাহ তাআলার বিশেষ রহমত প্রয়োজন, সে সঙ্গে পরিশ্রম অবশ্যই প্রয়োজন। আমরা জানবো তার গল্পটি। অন্যকে জানাতে এবং অন্যকে এই বিষয়ে আগ্রহ করে তুলতে আপনি অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ। চলুন আমরা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে আমাদের আজকের মেধাবী মুখের কাছ থেকে অনেক বিষয় জানার চেষ্টা করি। আমরা প্রথম যে বিষয়টা জানতে চাইব সেটা হচ্ছে যে নতুন একটা দেশে যাওয়া হয়েছে এবং নতুন দেশ, নতুন পরিবেশ, সমস্ত কিছু নতুন। কেমন অভিজ্ঞতা এনজয় করছো? জি, অবশ্যই। যখন আমার আবেদনটা গৃহীত হলো এবং কবুল হলো আলহামদুলিল্লাহ, তখন তো একটা খুশির বন্যা বয়ে গেছে একদম, যে আলহামদুলিল্লাহ কবুল হয়েছি। কিন্তু পরবর্তীতে যখন ভিসা হলো, টিকিটও পেয়ে গেলাম, টিকিট পাওয়ার পরে একটা ভিতরে একটা ধুক করে উঠলো যে আচ্ছা, এখন নতুন দেশে যেতে হবে। আচ্ছা, পরিবারকে ছেড়ে, বন্ধু বান্ধব ছেড়ে। আমি তো কখনো দেশের বাইরে যাইনি, জি, দেশের বাইরে পরিবেশ সেভাবে জানিও না। অনেকেই যায়, অনেকেই অনেক রকমের কথা বলে, অনেক অভিজ্ঞতা শেয়ার করে। তো সব মিলায়ে একটা ভয় কাজ করছিল। তো আলহামদুলিল্লাহ যখন সেখানে গেলাম, সেখানে নতুন পরিবেশ দেখলাম, বুঝলাম। তো প্রথমটা একটু নার্ভাস ফিল হচ্ছিল যে কীভাবে কোপ আপ করবো, ঠিকমতো পারবো কি না এগিয়ে যেতে। এতদূর চলে আসছি, এখন চাইলে হয়তো ফিরে যেতে পারবো না। আচ্ছা, একটা নতুন সফরে এসেছি, এটাই আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো আলহামদুলিল্লাহ ধীরে ধীরে যখন সেখানে থাকা শুরু করলাম, মানুষদের সাথে মিশলাম, জানলাম। আর হ্যাঁ, অবশ্যই আমি একাই এই কাজগুলো করিনি। যখন যাই সেখানে আমাকে বড় ভাইরা আমাকে রিসিভ করে, আমাকে নিয়ে যায় সাথে। আমার ভর্তি কার্যক্রম থেকে শুরু করে যাবতীয় বিষয়াদি যেগুলো রয়েছে, তারাই মূলত সব কিছুতে আমাকে সহযোগিতা করেছেন, যার ফলে শুরুটা খুবই সহজ ছিল। এবং এটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে আমার শুরুটা যদি সহজ হয়ে যায়, শুরু থেকে নিয়ে বা শুরুর স্টেপগুলো যদি সহজ হয়ে যায়, তাহলে আমার মনে হয় না যে খুব একটা অসুবিধা হয় নতুন পরিবেশে।
আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে নতুন দেশ হলেও সেখানে যে পরিবেশটা বলেন, সেখানে আবহাওয়া, থাকার পরিবেশ, শিক্ষাগত পরিবেশ, আশেপাশে মানুষজন, এদের মধ্যে যে একটা সহমর্মিতা আছে, একটা সহনশীলতা আছে, এই ব্যাপারটা খুবই চমৎকার। কেননা আমরা জানি যে সাধারণত বিভিন্ন অফিস আদালতে হোক বা চাকরির বা হচ্ছে বিভিন্ন শিক্ষা ক্ষেত্রে হোক, সেখানে যে মানুষগুলো থাকে তাদের মধ্যে সহনশীলতা একটু কম দেখা যায়। হ্যাঁ, তারা কিছুতেই হয়তো রেগে যাচ্ছে বা হয়তো কিছুতেই বলছে না হবে না, এরকম একটা ব্যাপার। কিন্তু সেখানে গিয়ে দেখলাম যে সম্পূর্ণ ভিন্ন। সেখানে যতজন স্টুডেন্ট যাচ্ছে, যতজন ছাত্র যাচ্ছে, সবার সাথে তারা হাসি মুখে কথা বলছে, সবাই খুব আন্তরিক, সবাই আন্তরিক। এই ব্যাপারটা খুবই চমৎকার। সবাইকে তারা স্বাগত জানাচ্ছে, মারহাবান, এরকম একটা অবস্থা। তো এই যে একটা শব্দ তারা বলছে মারহাবান বিকুম, এই শব্দটাই মূলত আমার সব ভীতি দূর করে দেয়। যে আচ্ছা, এই আমি একটা খুবই সুন্দর ফ্রেন্ডলি একটা পরিবেশে আসছি, এই যে একটা ভয় দূর হয়ে গেল, এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ সেখানে। আর পর কথা হচ্ছে সেখানে যত মানুষজন রয়েছেন, শিক্ষক থেকে শুরু করে, কর্মচারী থেকে শুরু করে, এমনকি যারা সেখানে পরিষ্কারের কাজে নিয়োজিত, প্রত্যেকের মুখেই যেন একটা ইসলামী একটা আভা দেখা যায়। প্রত্যেকেই সালাম দিচ্ছে, প্রত্যেকেই দোয়া করছে, একে অপরের খোঁজ নিচ্ছে, কেমন আছো, এই অবস্থায় এই সেই। সেখানে অনেক বাঙালি ভাইয়েরা কাজ করে, তাদের সাথে কথাবার্তা হয়, আমরা তাদের ঘটনাগুলো শুনি, শেয়ার করি আমাদেরও কী অবস্থায় এই সেই। তো সব মিলে আলহামদুলিল্লাহ শুরুটা অনেক ভালো কেটেছে। আর সবাই মাত্র একটা সেমিস্টার শেষ করলাম আলহামদুলিল্লাহ, এবং এই সেমিস্টারে অনেক কিছু শেখা হয়েছে এবং আশা করি যে সামনেও আরও অনেক কিছু শিখবো এবং সেগুলো হয়তো ইনশাল্লাহ সামনে শেয়ার করবো। জি ইনশাল্লাহ। আর সব মিলিয়ে ভালো লাগছে এবং নতুন পরিবেশে গিয়ে ওইরকম কোনো কষ্ট হচ্ছে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খায়রান। এই ক্ষেত্রে যারা সেখানে আছেন আগে থেকে আমাদের পরিচিত বা আমাদের এখান থেকে যারা গিয়েছেন, যে আমাদের বড় ভাই, তারা স্বাগত জানিয়েছে এবং তারাও আলহামদুলিল্লাহ বেশ সহযোগিতা করেছেন আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা জানতে পারলাম যে সেখানকার পরিবেশটা খুব বন্ধুসুলভ এবং তারা সবাই খুব ফ্রেন্ডলি। এজন্য কোনো প্রকারের কোনো ভয় নেই। যারা আমরা যাওয়ার ইচ্ছা পোষণ করছি, আশা লালন করছি, তারা নির্ভয়ে নিঃসংকোচে আবেদন করতে পারি এবং সেখানে গিয়ে দিন শিক্ষার যেটা পরিবেশ সেটা আমরা পাবো ইনশাআল্লাহ। আমরা তো জানলাম যে সেখানে তুমি যাওয়ার পরে পরিবেশটা খুব ভালো পেয়েছো আলহামদুলিল্লাহ। যারা সামনে আবেদন করতে চায় বা সেখানে যারা পড়ার স্বপ্ন দেখে, এদের যাওয়ার যে প্রসেসটা যদি সেটা একটু বিস্তারিতভাবে বলা হতো। জি অবশ্যই। যাওয়ার প্রসেসটার জন্য আপনাকে অবশ্যই সার্টিফিকেট দরকার হবে এবং এই সার্টিফিকেটটা আমি দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সানাবিয়া সার্টিফিকেট, যেটা কওমি মাদ্রাসাগুলোতে দেওয়া হয়, এবং দ্বিতীয় হচ্ছে আলিম সার্টিফিকেট, যেটা আমরা সরকারিভাবে পেয়ে থাকি। তো আবেদন মানে আলিম পর্যন্ত পড়ার পরে আলিমের সার্টিফিকেট যেটা, আর যদি কওমি লাইনে পড়া হয় তাহলে সানাবিয়া সার্টিফিকেট। জি একদম। যেমন আমি গিয়েছি সানাবিয়া সার্টিফিকেট দিয়ে, আল মারকাজুল ইসলামিয়া সালাফি থেকে সানাবিয়া কমপ্লিট করে সেই সার্টিফিকেটটা আমি আবেদন করেছিলাম। তো আবেদনের প্রসেসটা হচ্ছে, আমরা যখন আবেদন করেছিলাম তখন স্বতন্ত্রভাবে আবেদন গ্রহণ করা হতো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে, কিন্তু বর্তমানে একটু পরিবর্তন হয়েছে। এখন মিনিস্ট্রি আবেদনের মাধ্যমে সরকারিভাবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় একই সময় একইভাবে আবেদন গ্রহণ করছে। আচ্ছা। তো এইটার জন্য ওরা নির্দিষ্ট সময় ওরা দেয়, একটা সময় থাকে, সে সময় আমাদের আবেদন করতে হয়। তো ওদের একটা ওয়েবসাইটও রয়েছে, সেই ওয়েবসাইটে গিয়ে আপনি চাইলে নিজে আবেদন করতে পারেন, অথবা যদি কোনো বড় ভাই যে অভিজ্ঞ আবেদন করে থাকে তার মাধ্যমে আবেদন করতে পারেন। তো এই ক্ষেত্রে আমি পরামর্শ দিব যে যারা আবেদন করবে সামনে, তারা যেন কোনো একজন অভিজ্ঞ ভাইয়ের মাধ্যমে করে নেয়, কেননা আবেদনটা খুবই গুরুত্বপূর্ণ প্রসেস এবং এখানে যদি কোনো ইনফরমেশন ভুল ত্রুটি থেকে যায় তাহলে কিন্তু আবেদনটা পরবর্তীতে বাতিল হয়ে যেতে পারে। এই জন্য কোনো ভাইয়ের মাধ্যমে, অভিজ্ঞ কোনো ভাইয়ের মাধ্যমে আবেদনটা করতে হবে। আর আবেদন করার জন্য কিছু কাগজপত্র অবশ্যই লাগবে। প্রথম হচ্ছে পাসপোর্ট অবশ্যই লাগবে। এরপরে হচ্ছে সার্টিফিকেট এবং মার্কশিট। তারপর হচ্ছে তাসকিয়া বা যেটাকে আমরা বলি রেকমেন্ডেশন লেটার। জি, এটা কয়টা লাগে? একটা না দুইটা? এটা দুইটা লাগে। দুইটা জি। আচ্ছা, দুইটা লাগে। এরপরে রয়েছে পুলিশ ক্লিয়ারেন্স এবং হেলথ সার্টিফিকেট, চারিত্রিক সনদ। আশা করছি এইগুলোই মোটামুটি, আরও হয়তো কিছু টুকটাক লাগতে পারে, সেগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না, তবে এইগুলো হচ্ছে মেইন। এই সার্টিফিকেটগুলো কালেক্ট হয়ে গেলেই আবেদন যখন চলছে তখন আমরা চাইলে আবেদনটা করে ফেলতে পারি। আবেদন করা হয়ে গেল, এরপরে ওরা একটা রেজাল্ট দেবে। আচ্ছা, মানে প্রাথমিক আবেদনের রেজাল্ট দেবে। প্রাথমিক আবেদনের রেজাল্ট দেবে এবং এটাই হচ্ছে চূড়ান্ত রেজাল্ট বলা যায়। আচ্ছা, এখানে কিন্তু খুব বেশি স্টেপ নাই। কেমন, ওরা আপনাকে মেইল করবে, হয় বলবে আপনি রিজেক্টেড, অথবা বলবে আপনি কবুল হয়ে গেছে। এতটুকুই। এখানে 3 নাম্বার কোনো সিচুয়েশন নাই। আচ্ছা, আপনাকে ওরা মেইল করে দিবে এবং আপনার ওয়েবসাইটে ওরা আপডেট করে দিবে যাচ্ছে আপনি কবুল হয়েছেন অথবা আপনাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে। যদি রিজেক্ট করে দেওয়া হয় তাহলে তো পরবর্তী আবার চেষ্টা করতে থাকতে হবে। এখানে একটা বিষয় বলে রাখি, এখানে রিজেকশন হওয়াটাই খুবই স্বাভাবিক। আমি তো এই সেমিস্টার গেলাম, আমি দেখলাম যে আমার সাথে যারা পড়াশোনা করছে ওদের বয়স আমার থেকে অনেক বেশি, হয়তো 28, 29, 30, 32 এরকম।
হ্যাঁ, এটা ঠিক যে আবেদনের যোগ্যতা 25 বছর বয়স পর্যন্ত, কিন্তু তারা অনেকেই দেখা যাচ্ছে যে বয়সটা একটু কমিয়ে তারপর হচ্ছে আবেদনটা করে সার্টিফিকেট অনুযায়ী আর কি, এই জন্য। তবে যেটা বয়স রিজেকশন হওয়ার যে বিষয়টা বলা হলো আর কি, তো সেখানে রিজেকশন হওয়ার পসিবিলিটিটা বেশি কেন, কোন দিকটা বেশি মনে হচ্ছে? এটা আমি বলবো, যদি সত্য কথা বলি তাহলে দেশের পরিস্থিতি এবং দেশের শিক্ষাগত পরিবেশ। আমি মনে করি যে শিক্ষাগত পরিবেশটা যদি আমরা একটু উন্নত করতে পারি, তাহলে আমাদের দেশ থেকে যারা যাচ্ছে তারা যখন ওই দেশের শিক্ষা ব্যবস্থায় নিজেদেরকে বেশি পরিমাণে খাপ খাওয়াতে পারবে এবং সেখানে বেশি অবদান রাখতে পারবে, তখন আমরা মনে করি যে তাদের মাধ্যমে এই দেশ থেকে আরও বেশি স্টুডেন্টস তারা নিতে স্বাচ্ছন্দ্যবোধ করবে, মানে নিতে আগ্রহী হবে। এটা একটা। আরেকটা হচ্ছে যে আমরা আবেদনটা করি খুবই অসতর্কতার সাথে, তো যার ফলে আমরা অনেক ক্রাইটেরিয়া হয়তো পূরণ করতে পারি না। এর ফলে দেখা যায় যে আমাদের আবেদনগুলো অনেকটা বাতিল হয়ে যায়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে এই বিশ্ববিদ্যালয়টা প্রত্যেক বছর 150টারও বেশি দেশ থেকে আবেদন গ্রহণ করে থাকে, যার ফলে যদি প্রত্যেকটা দেশকে আপনি অ্যাভারেজে ভাগ করেন তাহলেও দেখা যায় যে কিছু মানে প্রত্যেকটা দেশে অল্প কিছু স্টুডেন্ট তারা কত স্টুডেন্ট নেয় একটা ইয়ারে? ওখানে ওদের 5টা ফ্যাকাল্টি আছে যেটা আর কি ইসলামিক বেসড, এবং 3টা ফ্যাকাল্টি আছে সায়েন্স রিলেটেড। আচ্ছা, তো মোট 8টা ফ্যাকাল্টিতে ওরা প্রত্যেক বছর কমপক্ষে, তাও আমার ঠিক আইডিয়া যদি বলি, হয়তো 1,500 থেকে 2,000 পর্যন্ত স্টুডেন্ট তারা প্রত্যেক বছর নিয়ে থাকে। তো এই স্টুডেন্টগুলো কিন্তু তারা খুবই যাচাই বাছাই করে নিয়ে থাকে, যার ফলে দেখা যায় যে এদেশের হয়তো তারা খুব একটা সুযোগটা কম দিয়ে থাকে। কেন? কারণ তারা ধরেই নেয় যে এই দেশের হয়তো শিক্ষা ব্যবস্থাটাকে আরেকটু উন্নত করতে হবে তাদেরকে। তখন আমরা আরো বেশি কনসেপ্টটা এরকম যে এখানকার যে শিক্ষা ব্যবস্থা, এখানকার স্টুডেন্টরা ওইখানে গেলে ওইরকম ভাবে কিছু করতে পারবে না, লাইক করতে পারবে না। এটা আমার ধারণা, এবং এটা আমি আমাদের সেখানকার একজন কর্মকর্তার মুখে শুনেছি। আচ্ছা, এটা একদমই আমি নিজে থেকে বললাম তা না, আমি সেখানে একজনের থেকে শুনেছি যে আমাদের আবেদন প্রসেসটা এইভাবেই চলে। আমরা দেশভিত্তিক তাদের মেধার কার্যকারিতা দেখে আমরা গ্রহণ করি। কেননা দেখা যাচ্ছে একটা দেশ থেকে তারা স্টুডেন্ট নিচ্ছে, কিন্তু সেই স্টুডেন্টগুলো কোপ আপ করতে পারছে না, তারা মিলাতে পারছে না। তখন কি হচ্ছে, হয়তো তাদের জন্য একটা অসুবিধা তৈরি হচ্ছে, একটা সেশন জট তৈরি হচ্ছে, এবং সেমিস্টার গ্যাপ তৈরি হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার পেছনে যে খরচ করবে সেটাও তো এক প্রকার, হ্যাঁ, এটা একটা দায়বদ্ধতা আছে তাদের প্রতি। তো এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু অনেক মেজর ফ্যাক্টর, যেগুলো আমরা ডিসকাস করি না। লাগে দুইটা বিষয় বলতে পারি। একটা হলো তারা অনেক দেশ থেকে শিক্ষার্থী নেন, সেই জায়গার কারণে এটা রিজেক্ট হওয়ার চান্স থাকে। দ্বিতীয় একটা কারণ হতে পারে দেশের শিক্ষা ব্যবস্থা। আচ্ছা, এরপরের প্রসেসটা কি হবে? এরপরে আপনি যখন কবুল হয়ে গেলেন, রিজেকশনের ব্যাপারটা তো বললাম, আবেদন করতে থাকতে হবে, কেননা এটা হচ্ছে তাকদির। দিন শেষে এটা হচ্ছে তাকদির, কারণ আল্লাহ কাকে কবুল করি না বলা যায় না। হয়তো অনেকেই যায় যারা হয়তো যোগ্য না, আমি কথার কথা মানে ব্যাপারটা এভাবে বলছি, যোগ্য সবাই, কিন্তু মেধার দিক থেকে হয়তো একটু কম, তার চাইতে ভালো থাকতে পারে, তার থেকে ভালো থাকতে পারে, তার হচ্ছে না, কিন্তু এই ছেলেটা হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে সম্পূর্ণ আল্লাহর পক্ষ থেকেই আসে, যেহেতু এটা একটা রহমতের জায়গা, বরকতের জায়গা। শুধু যেখানে পড়াশোনাও হয় তাই না, এখান থেকে মসজিদে নববী মাত্র 5 কিলোমিটার দূরে। মাশাআল্লাহ। তো সেখানে প্রত্যেক দিন কত লক্ষ লক্ষ মুসল্লি সেখানে সালাত আদায় করতে যায়, সেখানে আমরা প্রত্যেক দিনই যাওয়ার সুযোগ পাই, আলহামদুলিল্লাহ। তো এটা আসলে একটা বরকতময় জায়গা। তো এখানে আল্লাহ আসলে কাকে কবুল করে এটা বলা যায় না। তো কবুলের প্রসেসটা এবার বলি। যখন আমরা কবুল হয়ে যাই, এর পরবর্তী প্রসেসটা আপনার জন্য আর কোনো সমস্যা থাকে না, কেননা এই প্রসেসটা আপনাকে নিজেকেই করতে হয়, এবং এই প্রসেসটা হচ্ছে মূলত ভিসা এবং টিকিটের প্রসেস। আপনি যখন কবুল হয়ে গেল আপনার, এরপরে আপনাকে ওরা ধাপে ধাপে আপনাকে ইশারে কবুল দিবে, ইফাদা কবুল দিবে, এবং তাশিরা দিবে, মানে হচ্ছে ভিসার একটা কাগজ দিবে আপনাকে, একটা প্রিন্টেড একটা ডকুমেন্ট দিবে আপনাকে, মেইল করবে। আচ্ছা, তো এই ডকুমেন্টটা আপনার ভিসা নেওয়ার জন্য কাজে দিবে আপনাকে, কিন্তু ওরা কখনোই ভিসা দিবে না যদি আমার কাছে এই ডকুমেন্ট না থাকে। আপনি কেন যাবেন? পড়াশোনার জন্য। সেটা ডকুমেন্ট হচ্ছে এই ইশারে কবুল, যেটাকে আপনার ফাইনাল সিলেকশন যেটা, জি, ওখানে বলেই যে আপনার কবুল হয়ে গেছে সাকসেসফুলি। এখন আপনি এই তারিখের মধ্যে আপনার ভিসা নিয়ে আপনি আবেদন করে ফেলেন, আপনাকে আমরা টিকিট পাঠিয়ে দেব, আপনি তখন চলে আসবেন। এই টিকিট, এই যে ভিসা পর্যন্ত খরচটা আমার নিজের। ভিসা যে আমি করব, ভিসার জন্য কিছু টাকা দরকার হয়, এই ভিসা পর্যন্ত খরচটা আমার নিজের। ভিসার পরে যে টিকিটটা দিবে, এই টিকিট থেকে নিয়ে আমার পড়াশোনা শেষ করা পর্যন্ত যাবতীয় খরচ ওরাই বহন করবে। মাশাআল্লাহ। এটা হচ্ছে ফুল ফ্রি স্কলারশিপ উইথ অ্যাকোমোডেশন, অর্থাৎ আমার থাকা, খাওয়ার এবং শিক্ষার যেই খরচটা, এটা সম্পূর্ণ ওরাই, জি, টিউশন ফি যেটা, এটা সম্পূর্ণ ওরাই পে করবে। জি, এমনকি প্রত্যেক বছর আমাদের দেশে আসার সুযোগ রয়েছে ঈদের ছুটি, যেমন এই যে আমি আসছি এবার প্রথম ছুটিতে, তো এই ছুটিতেই যে ওরা টিকিটের ব্যবস্থা করে দিচ্ছে, এটাও কিন্তু না বললেই নয়। জি, চমৎকার, আলহামদুলিল্লাহ।
জাযাকাল্লাহু খায়রান। আমরা প্রসেসটা তোমার মাধ্যমে খুব সুন্দরভাবে জানতে পারলাম এবং পরবর্তী সময় যারা আবেদন করতে চাইবে আশা করি তাদের যেন অনেক উপকার হবে ইনশাআল্লাহ। আমরা এবারে যে বিষয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে যদি আমরা তোমার শিক্ষা জীবন নিয়ে জানতে চাই, পড়াশোনা শুরু হলো কোথায় এবং বাংলাদেশের শেষ পড়াশোনা কোথায়, যদি একটু বিস্তারিত বলতে। জি অবশ্যই। আমার পড়াশোনা শুরু এই মার্কাজ, অর্থাৎ যেখানে আমি এখন বসে আছি, আল মারকাজুল ইসলামিয়া সালেফ। আমার মনে আছে আমি এই ক্লাসেও ক্লাস করেছি, এই আশেপাশে যে আমরা স্টুডিওতে আছি, যে ভবনে আমরা আছি, এই ভবনে আমি ক্লাস করেছি, যেখানে এখনও ক্লাস হচ্ছে। তো মনে পড়ে গেল, তাই আর কি বললাম। আমার জার্নিটা শুরু এই মার্কাজ থেকেই। আমি এখানে শিশু শ্রেণী থেকে আছি, 2008 সালে আমার এখানে শুরু। তখন গল্পটা হচ্ছে আমার আব্বু, তিনি এখানে তখন সাবেক, বর্তমানে তিনি সাবেক, কিন্তু তখন তিনি ভাইস প্রিন্সিপাল পদে ছিলেন। তো যেহেতু আমাদের বাসাটা মাদ্রাসা থেকে কাছেই, তো আমি ছোটোতে আব্বুর সাথে এখানে খুবই রেগুলার আসতাম আর কি একসাথে। তখন আমি ছোট ছিলাম, আব্বু আসতাম, আর তো একা বাসাতে হয়তো থাকতাম না, তখন আব্বুর সাথে হয়তো আসতাম। তো এই যে আস্তে আস্তে হয়তো আব্বু দেখলেন যে মাদ্রাসায় ও আসা যাওয়া করছে, তাহলে কি মাদ্রাসাতে ভর্তি করিয়ে দিই। তো সেইভাবে আমার মাদ্রাসাতে আমার পথ চলাটা শুরু, শিশু শ্রেণী থেকে, শিশু থেকে 1, 2, 3, 4 করতে করতে খুব ছোট অবস্থানে পড়াশোনাটা শুরু হয়েছিল, একদম ছোট থেকেই। আমার আর কোনো প্রতিষ্ঠান নাই, আমি যা শিখেছি, যতটুকু শিখেছি যতটুকুই প্রাপ্তি, এবং সম্পূর্ণ ক্রেডিট আমার এই মার্কাজ, আলহামদুলিল্লাহ, এটাই আর কি। আর একজন ব্যক্তির কথা না বললেই নাই, আমার আব্বু, যিনি আমার প্রথম শিক্ষক, যার হাতেই আমার মূলত আরবি শেখাটা শুরু, তার কথা না বললেই নাই, সাইদুর রহমান। জি আলহামদুলিল্লাহ, তিনি আমাদেরও শিক্ষক। আমরা তার জন্য দোয়া করে যেন মহান আল্লাহ তাকে ইহক পরকালে শান্তি মুক্তি দান করেন, আল্লাহুম্মা আমিন। তো তার অনুপ্রেরণা, তার যে সাপোর্ট তিনি আমাকে দিয়েছেন, এটা হয়তো এটার জন্য আমাকে আলাদা একটা সময় নিয়ে বলতে হবে, কারণ তার এই সাপোর্টটা শুধু অল্প কিছু না, দীর্ঘদিন যাবত। এবং তোমার আব্বু আমাদের শিক্ষক, তিনি তো আলহামদুলিল্লাহ অনেক জ্ঞান রাখেন, এবং তিনি ওই সময়ে রিয়াদ থেকে পড়াশোনা করে এসেছিলেন। জি। তো এই মার্কাজ থেকে আমি দাখিল দিয়েছি এবং আলিমও দিয়েছি, এবং আলিম দেওয়ার আগে, আলিম অবস্থাতে আমরা এখানে সানাবিয়াটা কমপ্লিট করেছি। আচ্ছা, ওই যে এখানে সানাবিয়াটা হতো, বাইরে আলিম পরীক্ষাটা, বাইরে আমরা আলিম পরীক্ষা দিয়েছি, এটা হচ্ছে সরকারি যেহেতু একটা সার্টিফিকেট আমরা দিয়েছি। তবে এখানে হচ্ছে সানাবিয়াটাই আমার কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এখানে একটা সম্পূরক প্রশ্ন করে রাখি, সেটা হচ্ছে যে এখানকার যে সানাবিয়াতে যে পুস্তকগুলো পড়ানো হয়, এগুলো পরবর্তীতে মদিনায় গিয়ে কোনো কাজে আসছে কিনা, বা সেটা কোনো হেল্প করছে কিনা? অবশ্যই। সানাবিয়া মানে হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠানে কিন্তু মুয়াদালা করা। জি। মুয়াদালা মানে কি? মুয়াদালা মানে হচ্ছে সৌদি আরবে যে সানাবিয়াতে, ওতে কিন্তু সানাবিয়া ওটা বলে, আমরা তো দেশে বলি উচ্চ মাধ্যমিক বা HSC, কিন্তু ওরা বলে সানাবিয়া আরবিতে। সানাবিয়া মানেই হচ্ছে উচ্চ মাধ্যমিক। তো ওদের দেশে উচ্চ মাধ্যমিক লেভেলে যেই বিষয়গুলো পড়ানো হয়, সেই বিষয়গুলো কিন্তু এই দেশের সানাবিয়াতেও পড়ানো হয়। এটাকে বলে মুয়াদালা। মুয়াদালা মানে হচ্ছে আমরা আমাদের দেশের শিক্ষার্থীদেরকে আপনার দেশের সানাবিয়ার লেভেলে যে সিলেবাস, সেই সিলেবাস আমরা আমাদের শিক্ষার্থীদের পাঠদান করব, যার ফলে যাতে এই দেশ থেকে আপনার বিশ্ববিদ্যালয়ে তারা যাওয়ার সুযোগ পায়। এটাকে বলে মুয়াদালা। আচ্ছা। তো আলহামদুলিল্লাহ আমরা এখানে একদমই যদি নাই বলি, গ্রামার যেটা রয়েছে, নাহু, সরফ, এটার অনেক ক্যাটাগরি রয়েছে, যেমন মিজান, পাঞ্জেগাঞ্জ, নাহুর মধ্যে আছে, নাহু আছে, তারপর হেদাতুন নাহু আছে, কেফায়াতুন নাহু আছে, এই বিষয়গুলো পড়েছি। এরপরে আমরা হাদিস পড়েছি, মিশকাত পড়েছি, বুলুগুল মারাম পড়েছি, তিরমিজি পড়েছি। এরপর রয়েছে জালালাইন পড়েছি, তাফসিরের মধ্যে আল ফিকহুল মুয়াসসার পড়েছি, এবং আরও কিছু ফিকহ সুন্নাহ পড়া হয়েছে, মুস্তালাহ হাদিস পড়েছি, হাদিসের বিভিন্ন কিতাব পড়েছি। তো দেখতে পাচ্ছেন ইসলামের কিন্তু এই কিতাবগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আপনি যখন জ্ঞান অর্জন করতে চাইবেন, আপনার জন্য ভাষাগত দক্ষতা এবং ইসলামী দক্ষতা, ইসলামী বই পড়ার দক্ষতা, এই দুটো থাকলেই কিন্তু আপনি মানে একটা জ্ঞান অর্জন করার কিন্তু আপনি একটা পর্যায়ে চলে যান। ঠিক আছে। তো এই অর্জনটা কিন্তু আমি এখান থেকে খুবই একাডেমিক প্রসেসে করেছি। বেসিকটা আলহামদুলিল্লাহ খুব ভালো মতো হয়েছিল। বেসিকটা আলহামদুলিল্লাহ ভালো মতো হয়েছে, এটা একটা পয়েন্ট আমার জন্য, কেননা এই বেসিকটাই আমাকে সেখানে গিয়ে খুব দ্রুত সেটেল হতে সাহায্য করেছে, এটা একদমই না বললেই না। মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা প্রাথমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পর্যন্ত এখানে পড়াশোনা করা। এর পরবর্তী সময়ে আমি আলিম পরীক্ষা দিয়ে তখন আমি সানাবিয়া সার্টিফিকেট পেয়ে গেছি, কিন্তু তখন আমার মদিনা বিশ্ববিদ্যালয় আবেদনটা শুরু ছিল না। তো ভাবলাম যে এই সময় হয়তো দাওরাটা করা যায়, যেহেতু দাওরাটা এই প্রতিষ্ঠানে রয়েছে। তো দাওরা করার মাঝে আবার ভাবলাম যে অ্যাডমিশন চলছে আমাদের দেশে, যেহেতু আলিম পরীক্ষা দিয়ে বা HSC পরীক্ষা দিয়ে আমরা অ্যাডমিশন নেই, যেটা স্বপ্নের ভার্সিটি থাকে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজশাহী বিশ্ববিদ্যালয় সব কিছুই থাকে। তো আমরা বন্ধু বান্ধব মিলে পরিকল্পনা করলাম যে আমরা অ্যাডমিশনের জন্য কোচিং করব। তো
তো কোচিংও করি, কোচিং করে অ্যাডমিশন দেই। তো আলহামদুলিল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়, এই দুই বিশ্ববিদ্যালয় আমার টপ পজিশনে আর কি ভর্তির সুযোগটা হয়। আলহামদুলিল্লাহ। তো আমি পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় চুজ করি, সেখানে আমার পজিশন ছিল 72তম পুরো আর কি মেধাস্থান যেটাকে বলে, এবং সেখানে আমি ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি ছিলাম। সেখানে আমি 1.5 বছর মতো ছিলাম। তো এর মধ্যে আমি কিন্তু মদিনা বিশ্ববিদ্যালয়ে আবেদন করছিলাম। আচ্ছা, তো অবশ্যই মদিনা বিশ্ববিদ্যালয় আমার প্রায়োরিটি ছিল, তখন আবেদনটা অব্যাহত ছিল। তো যখনই আমার আবেদনটা হয়ে গেল তখন ঢাকা বিশ্ববিদ্যালয়কে তো আলবিদা জানিয়ে আর কি সেদিকে যাওয়া হলো। এই তো আর কি আমার শিক্ষা। মোট পড়াশোনার প্রতিষ্ঠান দুইটা বলতে পারি আমরা, একটা হলো এই মাদ্রাসা আল মাদ্রাসা সালাফি, আর একটা ঢাকা বিশ্ববিদ্যালয়, এই দেশের মাটিতে আর কি। এর পরবর্তী সময়ে মদিনায় যাওয়া হলো। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খায়রান। প্রিয় দর্শক, আপনারা দেখছেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সৌজন্যে শিক্ষা সংলাপ। আজকের পর্বটি হচ্ছে মেধাবী পর্ব। আমাদের সঙ্গে আজকের মেধাবী পর্বে উপস্থিত আছেন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা এবং এখনও যার পড়াশোনা চলছে সেখানে সফিউর রহমান নাঈম। তার একটা সেমিস্টার শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা তার কাছ থেকে তার অনেক অভিজ্ঞতা শুনছি, তার পড়াশোনা, তার শিক্ষা জীবন, এগুলো নিয়ে আমরা শুনছি। আমরা সামনে আরও জিনিস শুনবো ইনশাল্লাহ। আপনারা শুনবেন এবং অন্যকে শোনার জন্য, দেখার জন্য অধিকারে শেয়ার করবেন। আমরা তো জানলাম যে তোমার শিক্ষা জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ হয়েছিল। অ্যাডমিশনের সময় তুমি কোন কোন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছিলে এবং কোন কোন বিশ্ববিদ্যালয়ে দেশের চান্স হয়েছিল, কত পজিশন ছিল, যদি এগুলো একটু বলতে। জি, আমার বাসা তো রাজশাহী। তো অবশ্যই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতি আমার একটা টান রয়েছে ছোটোবেলা থেকে, যেহেতু সেখানে অনেকবার গিয়েছি, দেখেছি, অনেক বড় বিশ্ববিদ্যালয়। এবং সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা স্বপ্নের বিশ্ববিদ্যালয় আমরা জেনে থাকি, সবার যেটা আর কি ইচ্ছা, টপ ভার্সিটি যেটা আর কি দেশের মাটিতে। এবং এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেক বেশি স্টুডেন্টদের চাহিদা থাকে যে আমি এই বিশ্ববিদ্যালয়ে পড়বো, ফার্স্ট চয়েস এইটাই এই দেশের মাটিতে। বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়টাই কিছুটা আর কি গুণগত দিক থেকে ভালো পর্যায়ে আছে। তো সবার সাথে আমারও একটা আগ্রহ তৈরি হলো যে আমি দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, সেখানে কত বুদ্ধিজীবী ছিলেন সেখানে। তো সব মিলে একটা আগ্রহ তৈরি হয় আমাদের, যেহেতু আমরা দেশের নাগরিক, একটা দেশের প্রতি যে একটা টান থেকে একটা আগ্রহ তৈরি হয় যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো, অন্তত আমি সেখানে যাব, এরকম একটা ইচ্ছা থেকেই মূলত আমি অ্যাডমিশন দিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিয়েছিলাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দিয়েছি, এই দুইটাতেই শুধু দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ এই দুইটাতেই আমার চান্স হয়েছিল। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়া, সেখানে ইংলিশ ডিপার্টমেন্টে আর কি, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলহামদুলিল্লাহ ভালো পজিশন ছিল। 74 না কত জন বলা, 72তম। আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে সেখানে ইংলিশে ভর্তি হওয়া হয়েছিল। অসংখ্য ধন্যবাদ। আমরা তাহলে দেশের প্রেক্ষাপটটা জানলাম, আলহামদুলিল্লাহ সেখানেও ভালো পজিশন ছিল। আল্লাহ তাআলা ইলমে আরো বরকত দান করুক এবং সামনের দিকে এগিয়ে যাওয়া হোক ইনশাআল্লাহ। আমরা তো জানলাম যে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বা সবচেয়ে ভালো যেটা আমরা বলি আমরা, ঢাকা বিশ্ববিদ্যালয়, সেইখানে যখন চান্স হয়ে গেল, সেখানে পড়াশোনাও শুরু হলো এবং 1.5 বছর মতো সেখানে পড়াশোনাও হলো। এরপরে যখন মদিনায় ফাইনাল সিলেকশন হয়ে গেল, তখন কোন দিকটা বিবেচনা করে সিদ্ধান্ত এটা নিয়ে নেওয়া হলো যে আমি মদিনায় যাব, আমি আর এখানে থাকছি না, আমি এখানে পড়ছি না? কোন দিক আকর্ষণ করলো সেখানে যাওয়ার জন্য? আমি বলবো ধর্ম, আমি বলবো যে ইসলাম। কেননা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমি মাদ্রাসাতে পড়েছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম 1.5 বছর মতো। সেখানে আমি পড়াশোনার পরিবেশ দেখেছি, সেখানে শিক্ষকদের পরিবেশ, শিক্ষকদের পড়াশোনার ধরন, সেখানে সিলেবাস, সব কিছু আমি দেখেছি। তো সেখানে আমার একটা অভিজ্ঞতা হয়েছে। আমি যেই পরিকল্পনা নিয়ে সেখানে গিয়েছিলাম, যেই ইচ্ছা নিয়ে আমি গিয়েছিলাম, অবশ্যই আমার মদিনা বিশ্ববিদ্যালয় প্রায়োরিটি ছিল, কিন্তু যদি ওইদিকে না হতো তাহলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি করবো সেটার জন্য আমার আলাদা প্ল্যান ছিল। আচ্ছা, হ্যাঁ, মানে ওটা মিস হয়ে গেলে আমি এখানকার পরিবেশটা কেমন তৈরি করব সেটা আমি ভাবে রেখেছিলাম। জি, একদম। তো এটা হচ্ছে প্ল্যান বি ছিল। কেন শুরু থেকে আমি চেষ্টা করেছি যে আমি কোথাও আটকায় থাকবো না, আমি মাল্টিপল জায়গাতে আমি চেষ্টা করছি, আমার সেই অপশন আছে। তো সেই সুবাদে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুভ করে সেখানে আমি একটা প্ল্যান তৈরি করি যে আমি এইভাবে পড়াশোনা করবো, এইভাবে আমার ক্যারিয়ারটা সাজাবো যদি আমার ওইদিকে না হয়। তো সেই সুবাদে আমি সেখানে পড়াশোনা শুরু করি এবং আলহামদুলিল্লাহ পড়াশোনার পরিবেশ ভালো, খুব একটা যে আমি মন্দ বলবো তা না। তবে কিছু ব্যাপার একদমই না বললেই না, যেমন সেখানে পরিবেশটা, সেটা কিন্তু যেহেতু অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো ধর্মীয় পরিবেশ না বা ধর্মীয় কোনো প্রতিষ্ঠান না, তো সেই ক্ষেত্রে সেখানে ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করছে এবং সেখানে পর্দার ব্যাপারটা যদি বলি বা একসাথে মেলামেশা যে ব্যাপারটা বলি, এই ব্যাপারগুলো সেখানে রয়েছে। তো এই ব্যাপারগুলো কিন্তু একটা দিক থেকে আমাকে কিন্তু একটু আঘাত দেয় যে আচ্ছা, আমি এত ভালো একটা পরিবেশ থেকে যখন এখানে আসলাম, আমি তো এখানে নিজেকে সবার সাথে চাইলে মিশতে পারছি না। তো এই ব্যাপারগুলো আমার মধ্যে কিছুটা কাজ করছিল। তো পড়াশোনা আমি চালিয়ে যাচ্ছিলাম, আমার সিজিও খুব ভালো ছিল, একাডেমিক্যালি আমি ভালো করছিলাম। তো সব মিলায়ে আমার মনে হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতটুকু
আমাকে দিবে তার থেকে হয়তো আমি হয়তো আরও বেশি আমার এক্সপেকটেশন রয়েছে। তো এই ব্যাপারগুলো যখন ঘটছিল এর মধ্যে আমি দেখলাম যে এই দেশে এই প্রতিষ্ঠানগুলোতে বিশেষ করে বিসিএস এর খুব তাড়না থাকে। হ্যাঁ, বিসিএস নিয়ে এবং যারা সেখানে পড়াশোনা করে ম্যাক্সিমামের লক্ষ্য কিন্তু একটাই, বিসিএস দিব এবং ওই লাইনে হাঁটবো। কিন্তু আমি একটা বিষয় ভেবে দেখলাম যে আমি যদি বিসিএস দেই, আমি বলছি না যে বিসিএস দেওয়া, আমি কিন্তু সমালোচনা করছি না, আমি শুধু নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করছি। তো আমার প্ল্যান ছিল বিসিএস, যেহেতু এই লাইনে বিসিএস দেওয়াটা মোটামুটি সহজ এবং সবাই দেয় এবং হয়। তো পরবর্তী আমি দেখলাম যে বিসিএস এর জন্য আমার পড়াশোনাটা এত বেশি ইনভেস্টমেন্ট করাটা ঠিক না, কেননা দিন শেষে আমাকে চাকরি বাকরির জন্য আলাদাভাবে প্রিপারেশন নিতে হচ্ছে। হ্যাঁ, তো এই জন্য আমি ভেবে দেখলাম যে আমি যদি বিসিএসসি আমার দিতে হয় তাহলে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত বছর পড়াশোনার কোনো মানে নাই। তো এই ব্যাপারগুলো যখন আমার মাথায় চিন্তা হচ্ছিল, এই চিন্তাটা ঘটতে ঘটতে হঠাৎ করে আমি একটা মেইল পাই, আমার মদিনা বিশ্ববিদ্যালয়ে আল্লাহর রহমতে সুযোগটা হয়ে গেছে পড়াশোনার। তো তখন আমি আর কোনো কিছু দ্বিতীয় কথা না ভেবে আমি আমার ডিপার্টমেন্টের কয়েকটা স্যারকেও জানিয়েছি যে আমার এরকম চান্স হয়েছে। তারা তো খুবই খুশি এবং ব্যাপারটা আমাকে খুবই অবাক করেছে যে ইংলিশ ডিপার্টমেন্টের মতো একটা পরিবেশে, সেটা কিন্তু কখনো ইসলামিক পরিবেশ না, সেটা হচ্ছে একটা সেকুলার পরিবেশ। সেখানে আমরা লিটারেচার শিখি, সেখানে আমরা বিভিন্ন ধর্মের বাইরে বিভিন্ন বিষয় শিখি। তো এমন ডিপার্টমেন্টের শিক্ষকরাও আমাকে এত বেশি সমীহ এবং এত বেশি তারা আগ্রহ দেখিয়েছে যেন আমি তাদের কত আপন কেউ। তারা আমাকে একদম বলেছে তুমি এখানে একটা মুহূর্তও থেকে না, তুমি চলে যাও, কেন সেই জায়গাটা এত পবিত্র একটা জায়গা যে তুমি সেখানে গিয়ে অনেক ভালো কিছু করবা, আল্লাহর রহমতের মধ্যে থাকবা। এই কথা আমাকে একজন জেনারেল শিক্ষিত একজন শিক্ষক বলেছেন। তাহলে বুঝতেই পারছেন যে মদিনা বিশ্ববিদ্যালয় কতটা একটা ভালোবাসার জায়গা মানুষের মধ্যে। তো সেই ব্যাপারটাকে সামনে রেখে আমি আব্বুকে জানাই তৎক্ষণাৎ যে আব্বু আমার আবেদন হয়েছে, আমার আবেদনটা কবুল হয়েছে। আব্বু তো খুবই খুশি। তো এর পরবর্তী প্রসেসটা আর কি, তখন বাসায় ফিরে ভিসার, আর ততক্ষণ আমার কিন্তু থার্ড সেমিস্টার কমপ্লিট। আচ্ছা, আমার থার্ড সেমিস্টার আমি তখন ফাইনাল পরীক্ষা দিচ্ছি, ফাইনাল পরীক্ষা দিয়ে আমার ভাইবা চলছে, ভাইবা দেওয়ার মুহূর্তে আমার ভিসা চলে আসছে। ভাইবা দিয়েছি, ভাইবা দেওয়ার আগের দিন আমার ভিসা চলে আসছে। তো এদিকে যেমন থার্ড সেমিস্টার কমপ্লিট হয়ে গেল, এদিকে আমার ভিসাটা হয়ে গেল। তারপরে প্রসেসটা আমি তখন ওই যে ভিসার ব্যাপারগুলো আমি তখন সলভ করি। আচ্ছা, তাহলে আমরা এখানে বলতে পারি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশটা আছে সেটার তুলনায় অবশ্যই মদিনা বেশি ভালো, অবশ্যই, এবং শিক্ষাগত দিকটা সেটা অবশ্যই মদিনা ভালো হবে। আর দিনই যে পরিবেশ পাওয়াটা এবং নিজের যে একটা আগের যে ক্যারিয়ার, অর্থাৎ ইন্টারের আগে যেখানে পর্যন্ত পড়া বা ইন্টার সহজে যে পর্যন্ত পড়া, ধর্মীয় যে জায়গাটা, ওইখানে আমার একটা আঘাত লাগছে, যার কারণে একদম মনের একটা শান্তি নিয়ে পড়তে পারবো এবং ভালো অন্তর খোলা পড়াশোনা হবে। এই জন্য মদিনা বিশ্ববিদ্যালয় প্রায়োরিটি পেয়ে গেল, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সৌজন্যে শিক্ষা সংলাপ, আজকের মেধাবী পর্ব। আমাদের এই পর্বে আছেন সফিউর রহমান নাঈম। আমরা তার কাছ থেকে জানছি তার মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার অভিজ্ঞতা এবং দেশের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার অভিজ্ঞতা, উভয়ের সমন্বয়ে তার কাছ থেকে আমরা অনেক জিনিস জানছি এবং জানবো ইনশাল্লাহ। আপনারা দেখবেন এবং অন্যকে দেখার জন্য অধিক হারে শেয়ার করবেন, সে সঙ্গে জানাবেন কে কোন স্থান থেকে দেখছেন। আমরা তার কাছে যাই। আমরা তো জানলাম যে আলহামদুলিল্লাহ দেশের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা হয়েছে এবং এখন তো বিদেশে মাটিতে পড়াশোনা হচ্ছে। তো সেই জায়গা থেকে দেশের যে শিক্ষা ব্যবস্থা কিংবা দেশের যে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা এবং বিদেশে অর্থাৎ মদিনার বিশ্ববিদ্যালয়ের যে অবস্থা, উভয়ের মধ্যে যদি আমরা তুলনামূলক পার্থক্য করতে বলি বা যদি আমরা তুলনা করতে বলি, সেক্ষেত্রে বিষয়টা কেমন হবে? ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মদিনা বিশ্ববিদ্যালয় যেহেতু দুইটা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য এবং প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন, তাই আমি বলবো যে তুলনা করার ব্যাপারটা এখানে আমাদেরকে কিন্তু ধর্মীয় প্রেক্ষাপটটা বাদ দিয়ে তুলনা করতে হবে। কেন? কারণ আমি যদি ধর্মীয় প্রেক্ষাপটে চিন্তা করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ কখনোই ইসলামিক পরিবেশ না, বরং উল্টো। তো সেই ক্ষেত্রে আমি কখনোই বলবো না যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে তুমি চুজ করো মদিনা বিশ্ববিদ্যালয়ের উপর, এটা কখনোই আমার জন্য বলা সম্ভব না। তো যে ধর্মীয় প্রেক্ষাপটে আমি চিন্তা করি, ধর্মীয় প্রেক্ষাপটে চিন্তা করে ঢাকা বিশ্ববিদ্যালয় আমি যাবই না, এরকম একটা বিষয়টা। কিন্তু দিন শেষে দেশের প্রেক্ষাপটে আমাকে যেতে হয়, যদি আমার কোথাও চান্স না হয় আমাকে যেতে হয়। কেন? পরবর্তী শিক্ষার লেভেলটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই শুরু। তো সেই সুবাদে আমাকে যেতে হয়। কিন্তু যেখানে আমার জন্য সুযোগ রয়েছে মদিনা বিশ্ববিদ্যালয়, সেখানে আমি কিন্তু কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয় চুজ করব না ধর্মীয় প্রেক্ষাপটে। কিন্তু ধর্মীয় প্রেক্ষাপটের বাইরে যদি বলি, শিক্ষাগত ব্যবস্থা, ছেলে মেয়েদের হলে থাকার ব্যবস্থা এবং পরিবেশগত ব্যবস্থা, এই সকল ব্যবস্থায় মদিনা বিশ্ববিদ্যালয় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার বেটার, অনেক উন্নত, অনেক ভালো।
আচ্ছা, এবং এটা না বললেই না যে এই দেশের মাটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু পরিবেশগত দিক থেকে খুব একটা ভালো পর্যায়ে নাই, হ্যাঁ, যেটা আমরা নিজের চোখে দেখেছি। এবং এটা কিন্তু অনেকেই বলে থাকেন, এটা কি আমি যে এখন বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে গেছি তাই আমি এখন সমালোচনা করছি, ব্যাপারটা এমন না। বরং এটাই সত্য যে যারা আছে তারা কিন্তু বিষয়টা জানে যে এই বিশ্ববিদ্যালয়ের পরিবেশগত কিন্তু অনেক ত্রুটি রয়েছে। আমি শুধু এমনটা বলছি না যে এখানে ফ্রি মিক্সিং চলে, এটা আমি বাদ দিচ্ছি এই প্রেক্ষাপটটা, কিন্তু এটা বাদেও আরও বিভিন্ন বিষয় আছে, রাজনীতি আছে, এখানে হলের পরিবেশগত কিছু ব্যাপার আছে, যে ব্যাপারগুলো একদমই খোলাসা করেও আমি বলছি না, কিন্তু এতটুকুই বলবো যে এই দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে যারা পড়াশোনা করে তারা কিন্তু খুবই স্ট্রাগল করে, খুবই পরিশ্রম করে। এটা সত্য যে এই দেশে এই বিশ্ববিদ্যালয়ে যারা যায় তারা কিন্তু অনেক পরিশ্রম করেই যায়, হ্যাঁ, কেননা এই দেশের সেরা মেধাবীগুলো কিন্তু সেখানে যায় ঠাঁই পায়। এবং সেখানে ভর্তি হওয়ার যে প্রসেস সেটা তো অনেক কঠিন, সেটা অনেক কঠিন। হ্যাঁ, শুরু থেকে আমি কি বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি থেকে নিয়ে আমার মনে আছে ভর্তি আমি মনে হয় 2 দিন ধরে করেছিলাম, অথচ মদিনা বিশ্ববিদ্যালয়ে যদি মানে এর মধ্যে বলি আমার হয়তো 1 ঘন্টা লেগেছে। 1 ঘন্টা শুধু আমি লাইনে ছিলাম ওখানে, মানে যখন আমি কাগজগুলো জমা দিচ্ছি, কাগজগুলো জমা দিলাম, আমাকে একটা মেইল করলো এখান থেকে ভর্তি কমপ্লিট, এতটুকুই, আর কিছু না, আর কিছু না। আপনি যাবেন, আপনি কাগজপত্র জমা দিবেন, আপনাকে ওরা মেইল করে দিবে। আমি এই প্রসেসটা পরে আসছি, সেই মেইল কি। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে প্রেক্ষাপট হচ্ছে এরকম, কিন্তু মদিনা বিশ্ববিদ্যালয়ে আপনি শিক্ষাগত ব্যবস্থা বলেন, পরিবেশগত ব্যবস্থা বলেন, পরিবেশগত ব্যবস্থায় যদি আসি সেখানে পুরো পরিবেশটা ইসলামিক। আপনি যখন বের হবেন আপনি দেখছেন কোনো একটা ছাত্র সে কোরআন তেলাওয়াত করতে করতে যাচ্ছে, কেউ হয়তো হাদিস পড়তে যাচ্ছে, কেউ হয়তো মতুন মুখস্থ করছে, মানে পুরো প্রসেসটাই হচ্ছে ইসলামিক। যেন এখানে এরা ইসলামের জন্যই এসেছে, ইসলামের খেদমতের জন্যই এসেছে, এটা আপনার মধ্যে কিন্তু জাগ্রত হবে। কিন্তু আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে দেখেন, আপনি দেখবেন যে এখানে হয়তো সবাই আড্ডা দিচ্ছে। হ্যাঁ, আমি আড্ডা দেওয়ার ব্যাপারটা আমি মদিনা বিশ্ববিদ্যালয়ে এই পর্যন্ত দেখিনি কেউ বসে আড্ডা দিচ্ছে। যদি বসেও থাকে হয়তো কোনো একটা বিষয়ে তারা আলোচনা করছে, পড়াশোনা করছে, কথাবার্তা বলছে, কিন্তু একসাথে বসে একটা আড্ডা দিচ্ছে, একটু একদমই নাই, এটা একদমই নাই। এমন না যে আচ্ছা এখানে রেস্ট্রিকশনস রয়েছে, তদারকি করে, একদমই কোনো তদারকি নাই। এটা আমি বলে রাখি, এখানে আপনি নামাজ পড়ছেন, আপনি পড়াশোনা করছেন, আপনি যাতায়াত করছেন, হাঁটাহাঁটি করছেন, আপনি যেখানে সেখানে যাচ্ছেন, আড্ডা দিচ্ছেন, সম্পূর্ণ আপনার স্বাধীনতা রয়েছে। এমন না যে আচ্ছা আপনাকে তদারকি করা হচ্ছে, আপনাকে হয়তো তলব করা হচ্ছে, আপনাকে জবাবদিহিতা করতে হচ্ছে যে তুমি কেন সময় নষ্ট করছো, তুমি কেন আড্ডা দিচ্ছ, তুমি কেন নামাজ পড়ছো না, এসব কিচ্ছু না। কেন? কারণ এখানে যারাই আসে তারা ওই একটা দায়িত্বশীলতা নিয়েই আসে, আমি এখানে যাচ্ছি। যখন পরিবেশটা ওই রকম যে সবাই মসজিদে, আমি একা থাকি বসে থাকি কিভাবে, এটা একদম সত্য কথা। এটা আমি বলি, মসজিদে আপনি যখন নামাজ শেষ করছেন সবাই বসে কোরআন তেলাওয়াত করছে, আপনি কি বের হবেন তখন? আপনি কিন্তু অটোমেটিক্যালি আপনিও আপনার মধ্যে একটা প্রবণতা জাগ্রত হয়, আমি একটু কোরআন পড়ি, আমি একটু হাদিস পড়ি, আমি একটু বসে থাকি, একটু সুন্নাত পড়ি। এই ব্যাপারগুলো পরিবেশগত ব্যাপারটা কিন্তু আমি মনে করি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমাদের ধর্মটা প্রতিষ্ঠিত এই পরিবেশের উপরেই। আমরা ধর্ম মানেই যতটুকু পরিবেশকে সামনে রেখে। একটা ছেলে সে এমন একটা পরিবেশে আছে যেখানে তার আশেপাশে অনেক অবিচার অনাচার হচ্ছে, তার আশেপাশে পরিবেশ খারাপ, সেখানে কিন্তু তার জন্য ঈমান টিকে রাখাটা অনেক মুশকিল। হ্যাঁ, এবং তার উপরে তো একটা ব্যাড ইফেক্ট পড়বে, কিন্তু এই মদিনা বিশ্ববিদ্যালয় কিন্তু সম্পূর্ণ বিপরীত। এখানে এত একটা পজিটিভিটি কাজ করে, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেটাকে আমরা বলি যে অপটিমিজম বা আশাবাদিতা, আশা যে একটা কাজ করে আমাদের মধ্যে। আপনি হতাশ হবেন না কখনো সেখানে। আপনি একাডেমিক্যালি খারাপ করছেন, যদি শিক্ষাগত ব্যবস্থার কথা বলি, আপনি ধরেন যে একটা পরীক্ষা দিলেন, ক্লাস টেস্ট হয় সেখানে, আপনি পরীক্ষা খারাপ করলেন, কোনো সমস্যা নেই। আপনাকে শিক্ষক নিজে থেকে পার্সোনালি আপনার পরীক্ষা নেবে, আপনাকে সময় দিবে, তুমি আবার পরীক্ষা দিবা। এই পরীক্ষাটাকে বলা হয় সংশোধনমূলক পরীক্ষা, যেটাকে আরবিতে আরেকটা ইমতিহান মা তাসহিহ এরকম একটা কথা বলা, সংশোধনমূলক পরীক্ষা, যেটা আর কি, যে আপনি খারাপ করেছেন সমস্যা নাই, আপনার এই রেজাল্ট কাউন্ট করা হবে না, আপনি আবার পরীক্ষা দেন, আবার ভালো রেজাল্ট করেন, তখন আপনার এরকম। তাহলে আপনি বুঝতেই পারছেন যে এখানে শিক্ষকগণ কত আন্তরিক। এবং এখানে আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের দেশে আমরা জানি যে শিক্ষা ব্যবস্থা যতটুকু অবস্থা, সেখানে কিন্তু খুবই উন্নত। সেখানে যে শিক্ষকগণ রয়েছেন তাদের পড়াশোনা ক্যাপাসিটি, তাদের জ্ঞান, তাদের ইলম, তাদের যেই গভীর জ্ঞান, এটা কিন্তু না বললেই না। তারা যে ইখলাস, আর এটা এমন না যে তারা শুধু জ্ঞানী, তারা জ্ঞান ছড়িয়ে দিতে যে সক্ষম, এটাও কিন্তু খুবই চমৎকার একটা ব্যাপার। তাদের মধ্যে যে ইলম রয়েছে এবং তাদের যে পড়ানোর ক্যাপাসিটি, এটা কিন্তু খুবই চমৎকার। যেটা আমি বলছি যে আমি তো এতদিন পড়াশোনার বাইরে ছিলাম, যেহেতু একাডেমিক্যালি আমি পড়াশোনা শেষ করেছি 21 সালে সম্ভবত মার্কাস থেকে। এরপর আমি জেনারেল লাইনে আমি পড়াশোনাতে চলে গিয়েছি। তো এই জেনারেল লাইন ছেড়ে হঠাৎ করে যখন আমি মদিনা বিশ্ববিদ্যালয়ে মুভ করলাম, সেখানে নতুন পরিবেশ, নতুন পড়াশোনা, আমি কীভাবে কী করব। কিন্তু ওই যে আমাদের শিক্ষকগণ ছিলেন, তাদের যে আন্তরিকতা,
তাদের যেই ফ্রেন্ডলি যে বিহেভিয়ার, যে ব্যবহারটা এবং তাদের যে পড়ানোর ক্যাপাসিটি, এই যাবতীয় বিষয়ে আমাকে খুবই দ্রুত কোপ করতে সাহায্য করেছে। তাহলে আমরা বলতে পারি এখানে আরেকটা ছোট্ট বিষয় অ্যাড করে রাখি, সেটা হচ্ছে যে থাকার ব্যবস্থাটা। সেখানে আমাদের কিন্তু ফ্যাকাল্টি 9টা আর থাকার জায়গা 25টা। আচ্ছা, 25টা বিল্ডিং শুধুমাত্র জামিয়ার মধ্যে, মানে বিশ্ববিদ্যালয়ের মধ্যে। বিশ্ববিদ্যালয়ের বাইরে আরও 2টা জায়গা আছে, সেখানেও শিক্ষার্থীরা থাকে। তাদের জন্য আমার বাসের স্পেশাল ব্যবস্থা আছে, এসি বাস, সেখানে তাদেরকে রেগুলার তাদেরকে নিয়ে আসা যাওয়া করে। তো পরিবেশ, হলের যদি পরিবেশ বলি, হলের মধ্যে যে আমরা একসাথে থাকি, এখানে যেন আমরা একটা পরিবার। আমি এটা ফর্মালিটি মেনটেন করার জন্য বলছি না। আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপট বলি, এখানে কিন্তু পরিবার না, সেখানে একটা ক্লাস ডিস্টিংশন কাজ করে। সিনিয়র জুনিয়র সবার সঙ্গে মিশতে পারে না। আমি আমার লেভেলের গুলোর সাথে মিশছি, সিনিয়রদের সাথে আমি হয়তো সেভাবে কথা বলতে পারছি না, বা তাদেরকে আমি হয়তো ইচ্ছা না করলেও হয়তো সম্মান দিতে হচ্ছে, না চাইলেও একটা জোর করে দিতে, যেটা প্রেক্ষাপট আর কি ঢাকা বিশ্ববিদ্যালয় বাস্তবতা, যেটা আর কি বাস্তবতা। আমি কিন্তু লোকাচ্ছি না কথা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকেছি এবং সেখানে সবাই জানে যে পরিবেশ কীরকম। তো আমি সমালোচনাও করছি না সেই অর্থে, কিন্তু আমি জাস্ট একটা তুলনামূলক একটা পর্যালোচনা আমি দেখানোর চেষ্টা করছি। কিন্তু মদিনা বিশ্ববিদ্যালয় আমার রুমে, যেমন আমি যে রুমে আছি, সেই রুমে যারা আছেন তারা একজন মাস্টার্সে আছেন, একজন অনার্সে আছেন 4th ইয়ারে। তো কখনো মনে হয়নি এক রুমে থাকে কয়জন? এক রুমে এখানে 2 জন 3 জন অথবা 4 জন। আমরা আছি 4 জন, কিন্তু আমাদের রুমটা এত প্রশস্ত যে একটা রুমের মধ্যে 4টা রুম। আচ্ছা, এরকম একটা পরিবেশ। আর এখানে রুমের ব্যবস্থাপনা খুবই উন্নত, খুবই শালীন পরিপাটি। প্রত্যেক দিন এখানে সুইপার রাখা আছে, যারা আর কি বাথরুম পরিষ্কার করে দিচ্ছে, হাম্মাম গোসলখানা পরিষ্কার করে দিচ্ছে, রুম পরিষ্কার করে দিচ্ছে। এবং এখানে একটা বিষয় হচ্ছে, আমরা যদি কোনো টেকনিক্যাল সমস্যা হয়, দেখা যাচ্ছে কোনো একটা লাইট কাজ করছে না বা কোনো একটা মানে পরিবেশগত কোনো সমস্যা, আপনি যদি একটা ফোন করেন, ওই দিনেই আপনাকে তারা ব্যবস্থা করে দেবে। এত বেশি স্বচ্ছতা সেখানে রয়েছে। আর যেটা বলছিলাম যে সেখানে আমাদের যে রুমমেটগুলো রয়েছে, তারা এত বেশি আন্তরিক যে কখনো মনে হয়নি যে আমি ওদের জুনিয়র। এটা কখনো তারা আমাকে মনে করতে দেয়নি। তারা অন্য দেশের, তারা আফ্রিকার আছে, অন্যান্য দেশের আছে। তো দেখা যাচ্ছে যে যখন দেখা হয়, তখন আমি আগে সালাম দেবো নাকি ও আগে সালাম দেবে, এরকম একটা কম্পিটিশন চলে। তো এটা জাস্ট আমি একটা ছোট এক্সাম্পল দিলাম। আরও বিভিন্ন বিষয় আছে। আমি শুরুতেই বললাম যে এখানে পরিবেশটাই হচ্ছে বন্ধুত্বপূর্ণ। এখানে আমরা একে অপরের বন্ধু। ওই যে হাদিস জীবন আছে, আল মুসলিম আখুল মুসলিম, এটার প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন আমি দেখতে পাবেন মদিনা বিশ্ববিদ্যালয়। মানে ভ্রাতৃত্ব কাকে বলে, মানে আসল ভ্রাতৃত্বের সংজ্ঞাটা কিরকম, সবাই যেন সহযোগিতা করার জন্য বসে আছে, আগে কাকে সহযোগিতা, এই ব্যাপারটা। এখানে কোনো রেস নাই, এখানে কোনো প্রতিযোগিতা নাই যে আমি ভালো করব, আমি আগে যাব, এমন কিছু নাই। তাহলে আমরা এটা বলতে পারি যে একটা আছে না, যে যারা একে অপরে প্রতিযোগিতা করুক ভালো কাজের, তার একটা বাস্তব প্রতিফলন বলতে পারে। জি একদম জি। তো সব মিলায় আলহামদুলিল্লাহ মদিনা বিশ্ববিদ্যালয় খুবই মনোরম, এবং আমি একটাই কথা বলবো, এটা হচ্ছে ইলম অর্জনের উপযুক্ত একটা পরিবেশ। এটা খুবই গুরুত্বপূর্ণ বলা, আমি এটা হাইলাইট করে বলছি। কেন? কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা আছে, কিন্তু শুধু ডিপার্টমেন্টের মধ্যেই পড়াশোনাটা আছে। আপনি যখন ডিপার্টমেন্ট থেকে বের হয়ে গেলেন, আপনি হয়তো আড্ডা দিচ্ছেন, আপনি হয়তো বন্ধুদের সাথে একটু ঘুরে আসছেন, আপনি হয়তো মানে ডিপার্টমেন্টের মধ্যে আপনার শুধু সীমাবদ্ধতা। কিন্তু মদিনা বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্টের ভিতরে যা, তার বাইরে তার থেকে বেশি। আচ্ছা, মসজিদে তাকরার হচ্ছে, মসজিদে বিভিন্ন শায়খ আসে, তারা দার্স দিচ্ছে। আমাদের মসজিদগুলোতে দার্স হয়, সেখানে অনেকজন একসাথে বসে তারা দার্স গ্রহণ করছে, অনেকে মুরাজা করছে, একসাথে বসে তারা ডিসকাস করছে। শুধু তাই না, আমাদের জামিয়ার পাশে যে এই মসজিদে নববী রয়েছে, সেখানে প্রত্যেক দিন অনেক বড় বড় শায়েখ, আলেম ওলামা তারা এসে দার্স প্রদান করে থাকেন। তো এই দার্সগুলো কিন্তু আমাদের জন্য একটা মানে খনি, স্বর্ণের খনি। যে তারাও বলে থাকেন যে ইলম হচ্ছে এমন একটা, এটাকে বলে মাআদেন, অর্থাৎ তুমি এটাকে খুঁড়ে খুঁড়ে বের করো, এটা কিয়ামতের দিন তোমার জন্য স্বর্ণের থেকে অনেক বেশি দামি। তো এই খনিটা আমরা সেখানে পেয়েছি আলহামদুলিল্লাহ। তো সব মিলায় মদিনা বিশ্ববিদ্যালয় অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুলনায়, আসলে এখানে তুলনা করাটা আমার জন্য খুব একটা আসবে না। তুলনা হয় সবার সঙ্গে সবার তুলনা হয় না, সাইডটাই আলাদা, তুলনা করবো কিভাবে? তারপরও কিছু প্রেক্ষাপট নিয়ে আমি জাস্ট উপস্থাপন করলাম, যাতে ব্যাপারটা তুলনামূলকভাবে। তবে আমরা এতটুকু বলতে পারি, সেখানকার যে পরিবেশ, সেটা অবশ্যই একটা শিক্ষা উপযোগী এবং উপযুক্ত পরিবেশ। জি, জাযাকাল্লাহু খাইরান, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সৌজন্যে শিক্ষা সংলাপ। আজকে মেধাবী মুখ, আমাদের সঙ্গে আছেন সফিউর রহমান নাইম। আমরা তার কাছ থেকে জানবো ইনশাল্লাহ তার অভিজ্ঞতা, তার পড়াশোনা, এগুলো অন্য কাউকে দেখানোর জন্য হতে পারে। আপনার কোনো ভাই কিংবা কোনো আত্মীয় স্বজন অথবা কোনো বন্ধু যে সামনে মদিনায় যাওয়ার ইচ্ছা পোষণ করছে, অথবা পৃথিবীর অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করার আশা পোষণ করছে, তার জন্য উপকার হতে পারে। শেয়ার করবেন, দেখবেন এবং শেষ পর্যন্ত থাকবেন। নাইম, আমরা এবার যে বিষয়ে জানতে চাইবো সেটা হচ্ছে যে
আমরা তো শুরুতে একবার বলেছি, আমরা আবার ব্যাপারটা বলি যে একটা সেমিস্টারে 10টা সাবজেক্ট, এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমত এবং তোমার পরিশ্রমে আল্লাহ তাআলা তোমাকে সম্মান দিয়েছেন, এবং তুমি আলহামদুলিল্লাহ প্রায় প্রত্যেকটা বিষয়ে 95-এর উপরে মার্কস পেয়েছো। একজন অনারব হয়ে সেখানে গিয়ে আরবি ভাষা রপ্ত করার পর আবার সেই ভাষাতেই লেখালেখি করে পড়াশোনা করে এত সুন্দর রেজাল্ট করা, এর পিছনের গল্পটা একটু বলবো। আচ্ছা, এই যে কৃতিত্বটা আমি এখানে আমার কোনো কৃতিত্ব নাই, সম্পূর্ণটাই আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর দয়ায় মূলত এই রেজাল্টটা হয়েছে। আমি শুরু থেকে যেই পরিবেশ, আমি তো শুরুতে বললাম যে পরিবেশটা আমার জন্য খাপ খাওয়ানোর একটু জটিল ছিল। তো আর এটা অবশ্যই ঠিক যে সেখানে গিয়ে অনেক ফর্মালিটিস আছে। ভর্তি তো হয়ে গেলাম, ভর্তি হওয়ার পরে আপনাকে ওরা স্টুডেন্ট কার্ড দিবে, ব্যাংক কার্ড দিবে, এরপর আরও বিভিন্ন ফর্মালিটিস রয়েছে। তো এই ব্যাপারগুলো কমপ্লিট করতে করতে 1-2 মাস চলে গিয়েছিল। তো এর মধ্যে ক্লাসও চলছে, আমরা কিন্তু গিয়েছি যাওয়ার 1 সপ্তাহের মাথায় ক্লাস শুরু হয়ে গেছে। আচ্ছা, মানে সময় পাই নাই আমরা। তো জানুয়ারি থেকে ক্লাস শুরু হয়েছে, আমরা জানুয়ারিতেই গিয়েছি। তো এখানে ব্যাপারগুলো কি খুব দ্রুত বিষয়গুলো হয় আর কি, লেন্দি প্রসেস না। আমরা গিয়েছি, ভর্তি হয়েছি, ক্লাস ধরেছি, এরকম একটা পরিবেশ। তো ক্লাস শুরু করলাম, এদিকে আমার পরিবেশের দিক থেকে একটু খাপ খাওয়াচ্ছি নিজেকে, একটু আশপাশ ঘুরে দেখছি কী পরিস্থিতি। তো সব মিলাই শুরুতে বলতে গেলে খুবই জটিলতা ফেস করছিলাম পড়াশোনার দিক থেকে। বিশেষ করে পরিবেশ তো আলহামদুলিল্লাহ, যেটা বললাম আর কি, বন্ধুসুলভ পরিবেশ, কিন্তু পড়াশোনাটা তো নিজের। হ্যাঁ। তো আমি আরবি থেকে মোটামুটি তাও 3-4 বছর দূরে ছিলাম, যেহেতু আমি জেনারেল লাইনে ছিলাম তখন। ইংলিশে পড়াশোনা ছিল। তো এই লেন্দি মানে এই গ্যাপ, একটা সময় পার করার পর যখন সেখানে গেলাম, যেটা আমি এক্সপেক্ট করেছিলাম আমার সমস্যা হচ্ছিল। আব্বু আমাকে শুরুতেই বলেছিলেন যে সেখানে কিন্তু পড়াশোনার অনেক বেশি প্রেশার, তুমি এখন থেকে কিছুটা একটু এখন থেকেই মানে কবুল হওয়ার আগে, সেখানে যাওয়ার আগে আমাকে আব্বু বলেছিলেন যে সেখানে কিন্তু প্রচুর পড়াশোনার প্রেশার অনেক বেশি। আমি জাস্ট শুনে রেখেছিলাম যে আচ্ছা ঠিক আছে। সেখানে গিয়ে দেখি তাই, বরং ধারণার বাইরে। 10টা বিষয় মানে বুঝতেই পারছেন, মানে চোখের পলকেই চলে যায়। প্রত্যেকদিন 4 ঘন্টা থেকে 5 ঘন্টা আমরা ক্লাস করি, প্রত্যেক সপ্তাহে 21 ঘন্টা আমাদের ক্লাস। এই ক্লাস করে পড়াশোনা করা, আবার আমাদের এক্সট্রা অনেক পড়াশোনা আছে, অ্যাসাইনমেন্ট আছে, মানে এখানে শেষ নাই আর কি। তো সব মিলায় আমি শুরুতেই কিছুটা ডিপ্রেসড ছিলাম যে কীভাবে কোপ আপ করবো না করবো। বড় ভাইদের পরামর্শ নিলাম, বললো যে সমস্যা নেই, পড়তে থাকো, সহজ হবে ইনশাল্লাহ। তো ভরসা পাচ্ছিলাম নিজের উপর। একসময় মনে হচ্ছিল, যেটা বলি যে অন্তত একটা ভালো পর্যায়ে না গেলেও মানে যাতে একটু নিচের দিকে হলেও আলহামদুলিল্লাহ বাঁচি, এরকম একটা পরিস্থিতি। মানে বুঝতে পারছি আমার তখন মেন্টালি কীরকম পরিবেশ ছিল, আমার সিচুয়েশন ছিল। তো এর মধ্যেও একটা নিজের উপর একটা আত্মবিশ্বাস শুরু থেকেই ছিল। আমি দেশে যতটুকুই শিখেছি, একদমই না যে সবকিছু ভুলে গিয়েছি বা সবকিছু একদম মিশে গেছে। আলহামদুলিল্লাহ আমরা তোমার দেশের যে পড়াশোনা, সেই ব্যাকগ্রাউন্ডে তো তুমি ক্লাসের সবসময় ফার্স্ট কিংবা সর্বোচ্চ হলে 2 এরকম সময় থাকতে আলহামদুলিল্লাহ। তো সেই সুবাদে আর কি দেশে যতটুকু শিখেছিলাম, হ্যাঁ সেখানে গিয়ে আমার আরবিক স্পিকিংটা শিখছি তখন সবেমাত্র, কিন্তু দেশে আমি যতটুকু শিখেছি আরবি পড়তে পারা, আরবি লিখতে পারা, আরবি চর্চা যেটা আর কি বলে, নাহু সরফ, এই ব্যাপারগুলো। তো এই ব্যাপারগুলো যেহেতু শিখেছিল আমার জন্য খুব একটা অসুবিধা হয়নি। পরবর্তীতে আমি আল্লাহর নাম নিয়ে পড়াশোনা শুরু করলাম, যেহেতু পড়তে হবে আমাকে, আমার দ্বিতীয় কোনো পদ্ধতি নাই। এখানে পরিবেশটাই এরকম যে পড়াশোনা ছাড়া আমার কোনো কাজও নাই, দ্বিতীয় কোনো কাজ নেই, এবং সময় নষ্ট করার কোনো জায়গাও নেই। এখানে সম্পূর্ণটা আর কি, আমি কি বলছি, আপনি যখন পড়াশোনা করেন, পড়াশোনা আপনার কিন্তু শুধু ডিপার্টমেন্টের মধ্যেই সীমাবদ্ধ থাকে। আপনি গেলেন, পড়াশোনাটা সেখানে একটু লেকচার শুনলেন, বাসায় ফিরে আসলেন, শুধু পরীক্ষার আগে একটু পড়াশোনা করলেন। এখানে তা না, এখানে আপনি ডিপার্টমেন্টেও পড়াশোনা করছেন, ডিপার্টমেন্টের বাইরে এসেও পড়াশোনা করছেন, মানে পুরো পরিবেশটা পড়াশোনা নির্ভর। তো আলহামদুলিল্লাহ পড়াশোনা শুরু করলাম, অনেক অসুবিধা হচ্ছে, বুঝতে পারছি না, খারাপ হচ্ছে, ক্লাস টেস্টগুলো খারাপ হচ্ছিল। তো এই খারাপ হতে হতে আমি পর একটা আইডিয়া পেলাম যে শিক্ষকগণ কীভাবে পড়াচ্ছে, আমি তাদের আইডিয়াগুলো ধরার চেষ্টা করলাম, যে তারা কোন বিষয়গুলো ফোকাস দিচ্ছেন, তারা কীভাবে নোট করাচ্ছেন। তাদের কিন্তু নোট থেকে পরীক্ষা, তারা বেশি প্রশ্ন করে থাকেন, মানে এটা একটা অসুবিধা। আপনি যদি নোট করতে না পারেন, আপনি বিপদে পড়ে যাবেন। ক্লাসে নোট করতে হবে, কেননা আপনার কিতাব যতটুকু, কিতাবের থেকে তাদের নোট অনেক বেশি, মানে তাদের নোট একটা কিতাব হয়ে যায়। দেখা হলো যে একটা বই মেন সিলেবাসে আছে, তার জ্ঞান তো বহু সিলেবাস থেকে জি। তো সেই ক্ষেত্রে আমাদের নোট করতে হচ্ছে। তো নোট শুরু করলাম, আশেপাশ থেকে সাহায্য নিলাম। তো সব মিলাই আর কি সম্মিলিতভাবে, আর ওখানে আপনার মোরাজা হয়, যেটা আর কি মোরাজা মানে হচ্ছে একসাথে তাকরার করা। একসাথে আপনি যেটা পড়লেন ক্লাসে, আমরা যেটা পড়লাম সেটা আমরা আবার সবাই একসাথে বসে আলোচনা করব। এই ব্যাপারগুলো যখন হলো, তখন আলহামদুলিল্লাহ একটা কনফিডেন্স পেলাম যে আমি পারবো হয়তো।
তখন এই কনফিডেন্স ধরে। আর এখানে একটা ব্যাপার হচ্ছে আমাদের ক্লাস যেগুলো হয় এই ক্লাসগুলোতে শিক্ষকরা কিন্তু খুবই আপনার ধরে ধরে শেখায়, ধরে ধরে প্রত্যেকটা শব্দ বাই শব্দ ওরা কিন্তু ধরে ধরে নোট করে শেখায়। তো এই ব্যাপারটা আমাকে খুবই সাহায্য করেছে পড়াশোনাগুলো দ্রুত কভার আপ। আমার থেকে বলি, একটা ক্লাসের কতটুকু দৈর্ঘ্য হয়, সময় কত? একটা ক্লাসের দৈর্ঘ্য হচ্ছে 50 + 50 1 ঘন্টা 40 মিনিট এবং 20 মিনিট থাকে বিরতি, মধ্যে 10 মিনিট করে বিরতি থাকে। এখানে এমন না যে একদম সকাল থেকে এনে টানা চলছে, এখানে বিরতি থাকে মধ্যে 50 মিনিট করে, 1টা ঘন্টা 2টা ঘন্টা থাকে একটা শিক্ষকের এবং আরেকটা শিক্ষকের 2টা ঘন্টা, মোট 4টা ঘন্টা থাকে একদিনে। জি, আবার কোনো দিন 5টা ঘন্টাও থাকে, কিন্তু 4 থেকে 5টা ঘন্টা এক সপ্তাহে প্রত্যেক দিন, রবি থেকে নিয়ে বৃহস্পতিবার। এইখানে মেন্টাল যে প্রেশার, ওই প্রেশারটা ফেস করতে হয় না। এখানে যেমন দেখা যায় আমাদের দেশে আর কি, একটা ক্লাস এই সকালবেলা হলো আর একটা বিকালবেলা হবে, এই পুরো সময় আমার ক্যাম্পাসে বসে থাকতে হবে। এই যে সমস্যাটা হয়, এই সমস্যাটা এখানে নাই। এই সমস্যা এখানে, এটা খুবই চমৎকার একটা ব্যাপার। এখানে সকাল 8টা থেকে ক্লাস শুরু হয়। এখানে কিন্তু ফজর নামাজ পড়ে আমাদেরকে জেগে থাকতে হয় এবং আমরা এখানে পড়াশোনা করি ফজর টাইম থেকেই। এবং ক্লাস 8টা থেকে শুরু হয়, আমরা 8টাতে ক্লাসে উপস্থিত হয়ে জোহরের আগেই আমরা ক্লাস শেষ করে ফেলি। তো যার ফলে এই সময়টা কিন্তু পড়াশোনার জন্যই, এই দিনটা, এই বেলাটা, যার ফলে এটা খুবই পড়াশোনার নির্ভরে একটা সময়। এবং সব মিলায় বলা যায় যে আলহামদুলিল্লাহ, যে পড়াশোনার পরিবেশটা উন্নত হওয়ার কারণেই মূলত আমার এই রেজাল্টটা এত দূর আমি নিয়ে আসতে পারছি। আর দিন শেষে আমি বলবো যে এইটা আমার কোনো কৃতিত্ব না, আমি পরিশ্রম যতটুকু, আমি বলবো না আমি খুব পরিশ্রম করেছি, আমার ভরসা ছিল নিজের উপর, আমি আশপাশ থেকে সাহায্য নিয়েছি, এমন না যে নিজেই সব কিছু একাই করেছি। এখানে অনেকের অবদান রয়েছে। আমার আব্বু আমার জন্য দোয়া করেছে, বলেছে হ্যাঁ তুমি পারবা, সমস্যা নাই। অ্যান্ড আব্বু এতটুকু প্রত্যাশা করে না আমার থেকে, শুনে তো আব্বু অবাক যে আচ্ছা তুমি তো মা হাতে পড়ো, আমি তো ভাষাতে পড়ি নাই। ওখানে যারা যায় সাধারণত ওখানে কিন্তু এটা আমি যোগ করে রাখি, ওখানে মা হাত থাকে। মা হাত মানে হচ্ছে আরবি ভাষা যাদের জন্য দুর্বল বা যারা হয়তো একটু শিখতে চায় ভালোভাবে, তাদের জন্য মা হাতটা রয়েছে। সেখানে আপনি গিয়ে আরবি ভাষাটা খুবই সুন্দরভাবে চর্চা করতে পারবেন। আরবি স্পিকিং, রিডিং, রাইটিং এবং লিসেনিং, এই 4টে স্কিল যেটা আমরা আইএলটিএসে শিখি ইংরেজির ক্ষেত্রে, ওখানে আরবির ক্ষেত্রে আপনাকে 4টে স্কিল শেখায় 4টা সেমিস্টারে। তো এটা কিন্তু আমি পড়ার সুযোগ হয়নি, সুযোগটা আমি নিয়েছিলাম কিন্তু হয় নাই। তো যার ফলে একটু হতাশ হয়েছিলাম যে আচ্ছা মা হাতে না পড়ে সরাসরি ফ্যাকাল্টিতে ঢুকে আমি পারবো কিনা, বুঝতে পারবো কিনা। তো জি, তো সব মিলায় যেটা আমি বললাম যে আনএক্সপেক্টেড একটা রেজাল্ট ছিল, এটা সম্পূর্ণ আল্লাহর পক্ষ থেকে। জি, আল্লাহ তোমাকে শেষ পর্যন্ত যেন এর চাইতে আরো ভালো রেজাল্ট তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং তোমার যে পরিশ্রম আল্লাহ যেন অব্যাহত রাখেন, আরো বাড়িয়ে দেন ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আমরা তো আলহামদুলিল্লাহ রেজাল্টের ব্যাপারে জানলাম। যারা সামনে যাবে এবং যারা ইতিমধ্যেই যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন, তারা যদি সরাসরি গিয়ে ফ্যাকাল্টিতে যায় এবং যাওয়ার পরে তারাই এরকম ভালো রেজাল্ট করতে চায়, কিংবা যারা প্রথম সারিতে থাকতে চায়, এদের জন্য ভালো রেজাল্ট করার জন্য তোমার এক্সপিরিয়েন্স থেকে তুমি কি অভিজ্ঞতা দিবে? যে আমি শুরুতে বলে রাখি, যারা সানাবিয়া সার্টিফিকেট নিয়ে সেখানে পড়াশোনার জন্য যায়, তাদের কিন্তু তারা মা হাত দিবে না, যেমন আমি পাইনি। আচ্ছা, কেন? কারণ আমি সানাবিয়া সার্টিফিকেট দিয়ে গিয়েছি, আমাকে দেওয়া হয়নি। কেন? কারণ সানাবিয়া মানেই হচ্ছে আমি আরবি ভাষা শিখে এসেছি। তো কিন্তু দেখা যায় দেশের প্রেক্ষাপটে সানাবিয়া সার্টিফিকেট দিয়ে আমরা আবেদন করার পরেও হয়তো ভাষার মধ্যেই আমাদের অনেক দুর্বলতা থেকে যায় আরবি ভাষাতে। তো এই জন্য আমি প্রথম পরামর্শ দিব, আরবি গ্রামার যেটা নাহু সরফ, এটা খুবই ভালোভাবে আয়ত্ত করতে হবে, যার পরবর্তীতে মদিনা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করছে। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে আরবি পড়তে পারা, আরবি ইবারত পড়তে পারা, রিডিং পড়তে পারা এবং বুঝতে পারা। এই দক্ষতাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। কেননা আমাদের ওখানে কিতাব দেওয়া হয়, এখন ওখানে শিক্ষকরা কিন্তু কিতাব পড়েন না, তারা শুধু কিতাব, ওদের তো কিতাব মুখস্থ, ওনারা শুধু দার্স দেন, লেকচার দেন, দাঁড়াই থেকে ওনারা দার্স দিচ্ছেন। কিতাব খোলা আছে, কিতাব লাইন বাই লাইন ওনারা নিজেরাই বলছেন, নিজেরাই দার্স দিচ্ছেন, এত ওনাদের মেধা। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কিতাবটা নিজেদেরকে পড়তে হয়। আর সেখানে কিন্তু অবশ্যই জবরজের ধাওয়া থাকে না, কোনো কিতাবই থাকে না। জবরজের ধাওয়া থাকে যারা আমরা শিখতে চাই তাদের জন্য, কিন্তু সেখানে কিন্তু কোনো জবরজের নাই। তো যার ফলে আপনাকে সেখানে নেড়া আরবি যেটা আমরা বলি আর কি, জবরজের ছাড়া, সেই আরবিটা আমাদের কিন্তু পড়তে হয়। তো এই জন্য আমি বলবো যে আরবি গ্রামার এবং আরবি ইবারত পড়া দক্ষতা, এই দুটো খুবই খুবই গুরুত্বপূর্ণ। যদি কারো এই দক্ষতা দুইটিতে ল্যাকিংস থাকে, সে যেন এই দেশের মাটিতেই এই দক্ষতাগুলো দ্রুত অর্জন করে ফেলে। এবং আরেকটা আমি সাব অপশন হিসেবে রাখতে পারি, সেটা হচ্ছে কোরআন মুখস্থ। জি, সেখানে একটা মজার ব্যাপার হচ্ছে, আপনি প্রত্যেক সেমিস্টার আপনার জন্য কোরআন মুখস্থের ব্যবস্থা আছে। আপনি আপনার তেলাওয়াত সুন্দর করে আপনাকে প্রত্যেক সেমিস্টারে 1 পারা করে আপনাকে কোরআন মুখস্থ করতে হয়। সেখানে তো মনে হয় মোটামুটি প্রায় 15 পারা কোরআন মুখস্থ করানো হয়। জি, পুরো সেমিস্টার মিলে সবগুলো। আচ্ছা, আমি ফাঁকে একটু বলে রাখি
আমরা তার কাছ থেকে জানলাম যে সেখানে অবশ্যই তার যেটা অভিজ্ঞতা এবং তার যেটা পরামর্শ, যারা সেখানে যাবেন তারা যেন অবশ্যই আরবি লেখাটা গ্রামার যেন এই সমস্ত বিষয়গুলো তার আগে থেকে জেনে রাখেন। জি, তো সেই ক্ষেত্রে হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমি অ্যারাবিক শেখার জন্য অনলাইনে আরবি ভাষা শিক্ষা কোর্স নামে একটা কোর্স লঞ্চ করেছে। আমরা চাইলে সেই কোর্সটাও করতে পারি এবং সেখানে আরবির যে লেখালেখির যে একটা এক্সপিরিয়েন্স হওয়া এবং আরবি বলে বুঝতে পারা যে বিষয়টা, এই সমস্ত বিষয়গুলো সেখানে ফোকাস করা হয়। সেখানে আরও একটা অ্যাডভান্স লেভেলের কোর্স আছে যেখানে আরবি স্পিকিংয়ের বিষয়ে আলোচনা করা হয়। অবশ্যই সেই স্পিকিংয়ের ক্লাসটা নিয়ে থাকেন একজন মাদানি, তিনি সদ্য মাস্টার্সে চান্স পেয়েছেন আলহামদুলিল্লাহ, তিনি আহসান হাবিব আল মাদানি, উনি এই ক্লাসটা নিয়ে থাকেন। আমরা তার কাছ থেকে এটা শিখে থাকি আর কি। তো যারা এই বিষয়ে কোর্স করতে চান তারা অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন। আর সে যেটা বললো কোরআনের যে ব্যাপারটা, আমাদের ওই একাডেমিতে কোরআন শিক্ষার ব্যবস্থা আছে। যাদের কোরআন মুখস্থ করতে যারা চান এবং যারা শিখতে চান একদম জিরো থেকে, তারাও সেখানে শিখতে পারবেন। হ্যাঁ নাইম, জি, আমরা পরে একটু শুনবো ইনশাল্লাহ। জি, পরবর্তী ব্যাপারটা হচ্ছে যে তাহলে যারা সেখানে প্রথম যাবে তারা যেন আগে থেকেই এই আরবির বিষয়গুলো জেনে থাকে। এরপর আর কি পরামর্শ দেবে? এরপর আমি একটা পরামর্শ দিব যে সেখানে আমরা তো দেশে মূলত শিখি পড়া এবং লেখা। ভাষা শেখার 4টে স্তর আছে যেটা আমরা সবাই জানি: পড়া, লেখা, শোনা এবং বলা। এই দেশে কিন্তু যেটা সত্য কথা, আমরা সানাবিয়াতে পড়েছি, কিন্তু সানাবিয়াতে কিন্তু আমরা বলা এবং শোনা আরবিতে এটা কিন্তু আমাদের একটু কম ছিল। আমরা একদমই ছিল তা বলবো না, একদমই ছিল না তা বলছি না, কিন্তু ছিল সীমিত আকারে। যার ফলে আমি বলবো যে যারা পড়াশোনার জন্য যাবা বা যারা যেতে চাচ্ছ তারা যেন হতাশ না হয়। কেন? কারণ শোনা এবং বলা এটা কিন্তু খুব দ্রুত আয়ত্তে চলে আসে। যেটা আমার ক্ষেত্রে, আমি যদি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি, আমি কিন্তু আরবিতে খুব একটা বলতে পারতাম না, সেভাবে প্র্যাকটিস ছিল না, যেটা সত্য কথা। কিন্তু সেখানে যাওয়ার পর যখন আমি সেখানে পরিবেশ, এখন আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, রাস্তাতে যত দোকানঘাটের নাম দেখছি সব কিছু আরবিতে লেখা। যখন যত দিক নির্দেশনা দেখছি সব কিছু আরবিতে লেখা। যত জনের সাথে দেখা সাক্ষাৎ করছি, আদান প্রদান করছি আরবিতে। এখন আমি না চাইলে আমাকে বলতে হচ্ছে। তো এই যে একটা আমি পরিবেশের মধ্যে পড়ে নিজে থেকে একটা শেখা শুরু করছি, এটা কিন্তু খুবই দ্রুত শেখা যায় এই জিনিসটা। আপনি যখন একটা জায়গাতে গিয়ে আপনি বাধ্য হবেন শিখতে কোনো কিছু, এটা কিন্তু আপনি খুব দ্রুত শিখে ফেলেন। তো এই জন্য যেটা আর কি স্পিকিং এবং লিসেনিং, এই দুইটার ক্ষেত্রে আমি বলবো যে যদি পারা যায়, একটা বই পাওয়া যায় দুরুসুল লুগাতিল আরাবিয়্যা, খুবই একটা চমৎকার একটা বই স্পিকিং শেখার জন্য। এই বইটা চর্চা করা যেতে পারে এবং সেখানে গিয়ে ইনশাআল্লাহ ওই পরিবেশে আপনি যদি যান, সেখানে যারা শিক্ষক রয়েছেন তাদের যেই শুদ্ধ আরবি বলার ব্যাপারটা, এটা খুবই চমৎকার। তারা কিন্তু লোকাল আরবি ইউজ করেন, যেটা আমরা সবাই জানি। আমি কিন্তু লোকাল আরবি বুঝি না, এটা কেউই বুঝবে না, যতই সে পড়াশোনা করুক না কেন সেটা সম্পূর্ণ ভিন্ন একটা আরবি। কিন্তু তারা যখন লেকচার দেন সম্পূর্ণ শুদ্ধ মার্জিত এবং বইয়ের যে আরবিটা আমরা পড়ি সেই আরবি তারা লেকচার দেন। এই জন্য হতাশ হওয়ার কিচ্ছু নাই। আমরা অনেকে ধারণা করে থাকি যে স্পিকিংয়ের আরবিটা হয়তো রাইটিংয়ের আরবি থেকে আলাদা, কিন্তু ব্যাপারটা তা না। রাইটিংয়ের আরবি এবং স্পিকিংয়ের আরবিটা প্রায় একই রকম। কিছুটা হয়তো ভিন্নতা থাকতে পারে, কেননা যখন একজন কথা বলে তখন তার কথার মধ্যে বিভিন্ন ফ্রেজ আসবে যেগুলো হয়তো বইতে থাকবে না, এরকম ব্যাপারটা। তো এই জন্য এটা নিয়ে হতাশ হওয়ার কিচ্ছু নাই। আমরা যদি যেটা প্রথমেই শুরুতে বলেছি, গ্রামার এবং আরবি পড়ার দক্ষতা, এই দুটো যদি থাকে ইনশাল্লাহ এই 4টা দক্ষতা কভার আপ করা পসিবল। আচ্ছা, তাহলে এই মোটামুটি আরবির দিকগুলো খেয়াল রাখাটা তার জন্য ভালো হবে, ভালো রেজাল্ট করতে চাইলে আর কি। জি, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সৌজন্যে শিক্ষা সংলাপ। আজকের মেধাবী মুখ পর্বের আমাদের অতিথি হিসাবে আছেন সফিউর রহমান নাইম। আমরা তার কাছ থেকে জানবো ইনশাল্লাহ। আপনারা দেখবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করবেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক কিছু জানলাম আলহামদুলিল্লাহ। তো এবার যে বিষয়টা বলতে চাইবো সেটা হচ্ছে যে সেখানে তো বাংলাদেশ থেকে তুমি গিয়েছো, আরও তো অনেক দেশের শিক্ষার্থীরা সেখানে আছে এবং সেখানকার লোকাল যারা স্টুডেন্ট তারাও তো সেখানে আছে। তো এই এতগুলো স্টুডেন্টের মধ্যে তুমি নিজের অবস্থানকে কেমনভাবে দেখছো? অবশ্যই সেখানে তাদের একটা ব্যাপার আমি যদি বলি, তাদের পরিশ্রম, তাদের মেধা, তাদের সব দিক থেকে তাদের দিনদারিতা, এই প্রত্যেকটা বিষয় আমি দেখেছি একদম তারা যেন মানে সাক্ষাৎ দিনের যেটাকে বলে তলবে ইলম, যেটাকে মানে প্রকৃত অর্থে বলা হয় আর কি, যে এরা আসলেই ধর্মের শিক্ষার জন্য এসেছে। তাদের যে ইলম আমরা দেখেছি, তাদের একজন সে এসেছে আফ্রিকা থেকে, তার ভাষা হয়তো ফ্রান্স বা তার ভাষা হয়তো পর্তুগিজ, কিন্তু সে এত সুন্দর আরবিতে কথা বলে আমি দেখে হতাশ হই। আচ্ছা, এবং নিজের মধ্যে একটা ভয় কাজ করে যে আমি তো এত সুন্দর আরবি বলি না, আমি কীভাবে পারবো বা আমি কীভাবে শিখবো? এরা তো অনেক কিছু শিখে এসেছে, আমি শিখেছি কিন্তু হয়তো এদের মতো আমি শিখিনি বা শিখতে পারি নাই হয়তো।
তো আবার এখানে অনেকে আছে যারা আরব, ইয়েমেন থেকে আসে, সিরিয়া থেকে আসে, মিশর থেকে আসে, বাহরাইন, কুয়েত, বিভিন্ন দেশ থেকে আসে, 22টা দেশ থেকে তারা, শুধু আরব দেশ থেকেই তারা আসে। মরক্কো আছে, আলজেরিয়া আছে, এরপর মরিতানিয়া আছে, এই দেশগুলো আমি নামই শুনি নাই। তো এদের সাথে যখন কথাবার্তা বলি, এদের ইনসাইট, এদের এক একজনের জ্ঞানের গভীরতা আমাকে মুগ্ধ করে, এবং সেই সাথে আমি তখন বুঝতে পারি যে আমি এখনও অনেক পিছায় আছি, আমাকে আর অনেক দূর যেতে হবে। কেননা যখন এদের সাথে আমি বসি, আমি চেষ্টা করি এদের আশেপাশে বসার, এদের সাথে একটু মত বিনিময় করার, এদের থেকে কিছু শেখার। কেন আমি জানি যে অন্তত এদের আশেপাশে থাকলেও কিছুটা হয়তো আমি পাবো তাদের থেকে, কিছু তো শিখবো আমি। কেন আমার স্পিকিংয়ের যতটুকু আমি শিখেছি এই কয়েকদিনে তাদের থেকেই শিখেছি। তাদের সাথে যখন কথাবার্তা বলি, তাদের থেকে আমি শুনি বেশি, বলি কম, কেন শুনতে হবে। তো এই সব মিলাই আর কি নিজেকে আমি কখনো বিচার করি না তাদের সাথে, কেননা তাদের সাথে আমি কখনো তুলনা করবো না নিজেকে। তাদের ইলম, তাদের যেই দিনদারিতা, এটা অনেক ঊর্ধ্বে আমার থেকে। আমি এত দিনদারি বা আমি এত জ্ঞান রাখি না তাদের মতো। তো তাদের সাথে যখন আমি থাকি তখন আলহামদুলিল্লাহ একটা বিষয় শুধু মনে হয় যে আমি এখন হীনমন্যতা কাজ করলেও অন্তত এদের বদৌলতে আমি হয়তো অনেক কিছু শিখতে পারবো এখানে এসে। তো এই ব্যাপারগুলো আর কি এখানে আমার জন্য খুবই চমৎকার একটা ব্যাপার, খুবই একটা উৎসাহ দেয় তাদের সঙ্গে মিশলে, বা তারা সামনের দিকে আরো এগিয়ে যাওয়ার ব্যাপারটা তারা উৎসাহ। কারণ আমি দেখছি যে তারা অলরেডি এগিয়ে গেছে। একজন আছে পাকিস্তানের, সে পাকিস্তান থেকে পড়াশোনা করে সেখানে গিয়েছে, তার আরবি বলার দক্ষতা দেখে আমি অবাক যে তুমি এত সুন্দর আরবি কীভাবে বলো। আমি শুধু তাকে দেখি আর তার থেকে আমি শেখার চেষ্টা করি, কেননা সে পাকিস্তানি, তার সাথে মাঝে মধ্যে উর্দুতে কথাবার্তা বলি, কারণ সবসময় তার আরবিতে বলা যায় না, শিখছি মাত্র। আমার মাঝে মধ্যে দেখা যাচ্ছে অনেকের সাথে ইংরেজিতে কথাবার্তা বলছি, আরবিতে হয়তো বলতে পারছি, একটা শব্দ আমার মাথায় নাই, এটা আরবিতে কীভাবে বলতে হয়, তখন কী করছি, ইংরেজিতে বলছি, তখন আবার হাসে, তুমি ইংরেজিতে কেন বলছো, আরবিতে বলো। আচ্ছা, আমি তো আরবিতে শিখছি মাত্র। তো এরকম একটা ব্যাপারগুলো ঘটে আর কি। তো কখনো নিজেকে আর কি হবে ছোটোভাবে মনে করি না, আমি তো শিখছি, শেখার তো কখনো শেষ নাই। হয়তো তারা শিখেছে, আমি তাদের লেভেলটা এখন শিখছি, তো সবার তো আর গতি এক না। তো সব মিলাই আর কি এটা সত্য যে তারা আমার থেকে অনেক ভালো জানে, এবং অনেক ভালো স্টুডেন্ট, আমার থেকে অনেক ভালো স্টুডেন্ট সেখানে পড়াশোনা করছে। এখন রেজাল্টের দিক থেকে আমি কখনোই বললাম আমি খুব ভালো, রেজাল্ট আলহামদুলিল্লাহ আল্লাহর পক্ষ থেকে এই রেজাল্ট, কিন্তু এর বাইরেও আরও অনেক কিছু আমি শিখছি, যেটা একদমই না বললেই না। জি হ্যাঁ, আমরা দোয়া করি যেন এই শেখাটা একদম শেষ পর্যন্ত যেন আরো আল্লাহ তাআলা বাড়িয়ে দেন, সে দোয়া করি ইনশাআল্লাহ। আমরা অনেকক্ষণ শুনলাম, অনেকক্ষণ সময় দিলে আলহামদুলিল্লাহ। শেষ আর একটা বিষয় জিজ্ঞেস করে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। সেখানে পড়াশোনা কেবল শুরু হলো, সামনে আরো বড় পথ আছে, ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপাতত পরিকল্পনা আমার অনার্স কমপ্লিট করে মাস্টার্সের জন্য সেখানে প্রস্তুতি নেওয়া। সেখানে আমাদের 3টা ডিগ্রি আছে, অনার্স, মাস্টার্স এবং পিএইচডি। তো আমি এখন বর্তমানে অনার্সে আছি, এবং আপনি জেনে খুশি হবেন যে আমাদের মার্কাজ থেকে মানে বর্তমানে একজন মাস্টার্সে চান্স পেয়েছে, একজন পিএইচডিতে চান্স পেয়েছে, আর একজন মাস্টার্সে চান্স পেয়েছে। এবং এর আগেও আরও অনেক স্টুডেন্ট এই মার্কাজ থেকে তারা কিন্তু সেখানে বর্তমানে পিএইচডি করছে, এবং তারা আমাদের খুবই কাছের বড় ভাই, এবং অনেকে তো সেখান থেকে পিএইচডি করে এসেছেন অলরেডি, কিন্তু আমি যারা বর্তমানে আছেন তাদের ব্যাপারে যদি বলি, আমাদের মিজান ভাইয়ের পিএইচডি তো কিছুদিনের মধ্যে শেষ হবে। জি মিজান ভাইয়ের কথা যদি বলি, আব্দুল লোবাব ভাই আছেন, আরও অনেক আহসান হাবিব ভাই যার কথা আমি একটু আগে বললেন, উনি আছেন, আরও অনেকেই আছেন যারা এই মার্কাজ থেকে কিন্তু সেখানে পড়াশোনা করে গিয়েছেন। তো তাদের দেখে আমি একটা উৎসাহ পাই, যেটা আমাদেরই বড় ভাই। তারা এত সুন্দর একটা পর্যায়ে গেছে, আমার তো তাদের দেখে নিজের মতো একটা উৎসাহ কাজ করে যে আমিও তাদের মতো মাস্টার্স পিএইচডি করব। তো এরকম একটা পরিকল্পনা আছে। তো মাস্টার্স পিএইচডি করার পর ইনশাআল্লাহ দিনের খেদমত অবশ্যই করব, মানুষকে জানাতে হবে, বোঝাতে হবে, কেননা অনেক বিষয় আছে যেগুলো আমাদের এখনও হয়তো সেভাবে বলা হয় না মানুষের সামনে। মানুষকে আরও অনেক বিষয় আছে যেগুলো আমরা সেখানে জেনেছি কিন্তু এখানে জানানো হচ্ছে না, ব্যাপারগুলো হয়তো এদের কাছে পৌঁছাচ্ছে না। তো এই তাদের বাণীগুলো যাতে আমরা আমাদের মাধ্যমে যাতে তাদের কাছে পৌঁছাই, এটাই মূলত মদিনা বিশ্ববিদ্যালয় পড়ার মূল উদ্দেশ্য। তাদের উদ্দেশ্যই হচ্ছে তাদের থেকে আমরা পড়াশোনা করে আমরা আমাদের ইলমটা আর সবার মাঝে ছড়িয়ে দিব। তো আল্লাহ যেন আমাকে সেই উদ্দেশ্যেই যাতে আমাকে বহাল রাখেন এবং দিনের খেদমত আমাকে কবুল করেন, এতটুকুই, আর কিছু নাই আমার চাওয়া। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তোমার মনের ইচ্ছা পূরণ করুক এবং সবার জন্য, জাতির জন্য খেদমত করার তোমাকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তুমি এখন সময় দিলে আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি খুব ভালো লাগছে যেন মহান আল্লাহ তাআলা এর বিনিময়ে ইহকালে পরকালে শান্তি মুক্তি দান করেন এবং তোমার ভবিষ্যৎ যেন আল্লাহ তাআলা আরো ভালো করেন, আল্লাহুম্মা আমিন। আমরা তোমার কাছ থেকে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সৌজন্যে শিক্ষা সংলাপ। আজকের যে পর্ব সেটা হলো মেধাবী মুখ। আমাদের সঙ্গে ছিল মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সফিউর রহমান নাইম। তার দেশে পড়াশোনা এবং বিদেশের পড়াশোনা উভয় দিক মিলিয়ে আমরা জানছিলাম তার কাছ থেকে তার বিভিন্ন অভিজ্ঞতা। আমরা জানলাম তার কাছ থেকে সেখানে আবেদনের প্রসেস এবং সেখানে গিয়ে কি করতে হবে এবং ভালো ফলাফল করা থেকে শুরু করে তার অবস্থানটা কেমন হবে, এই সমস্ত বিষয় নিয়ে। আপনারা নিয়মিত প্রোগ্রামটি দেখবেন এবং অন্যকে দেখার জন্য অধিকারে শেয়ার করবেন, অন্যের সঙ্গে এই বিষয়ে আলোচনা করবেন।
আজকের পর্বটি দেখার জন্য জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সে সঙ্গে সামনের পর্ব দেখার আহ্বান জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।